আর সবচেয়ে বড় কথা হলো বাড়ির মধ্যে এমন কি কাজ হলো শান্তদীপ, যে জন্য বাড়ির শব্দ বাইরে যাবে না এই ব্যবস্থা করতে হলো। সেখানে একটা বিরাট খটকা থেকে যায়। ওই জায়গাটাতে এরকম হাতের মধ্যে কোদাল নিয়ে এরকম করে বসে আছে, যে ছোটো কাকা চোখ লাল হয়ে আছে এরকম টাইপের, এরকম করে উঠেছে ছোটো কাকিমা। যেই করেছে তখন ছোটো কাকা এরকম করে রক্ত বলছে, যেটা ওর মাসি বলেছিল, যে এরকম করে কটমট করে তাকিয়ে আছে এরকম করে। এবার ছোটো কাকার কী হয়েছিল তাকে আর কোনো দিকে খুঁজে পায়নি, ঠিক আছে। কিন্তু 2 সপ্তাহ পরে চন্দননগর ঘাটে একটা বডি ভেসে উঠেছিল, বুঝতে পারলে। তদিনে তার যে মানে চোখ মুখগুলো ফুলে গিয়ে এমন অবস্থা হয়ে গেছিলো সাংঘাতিক রকমের, যে সেটা বডিটাকে আইডেন্টিফাই করা যায়নি। এবার খেলা তো শুরু হবে আসলে। বলে কী ছিল বল না, আমি তখন বললাম উচ্ছিষ্ট। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের সাথে আবারও আছে পারিজাত। পারিজাত লাস্ট পডকাস্টে মানে লাস্ট যে ঘটনাটি আমাদের বলেছিল সেটি ইনকমপ্লিট ছিল। তার কারণ সেদিন প্রথমত সময় হয়ে ওঠেনি পারিজাতের আর, তাই পারিজাত এমন একটা জায়গায় আমাদের ঘটনাটি শেষ করেছিল, এমন একটা মোড়ে ঘটনাটি শেষ করেছিল যেখান থেকে অনেক কিউরিসিটি জেগে যায় এই ঘটনাটার প্রতি, যে এর পাস্টে কী আছে প্রথমত, মানে এই ঘটনাটার ব্যাক স্টোরি কী, আর আগে কি হয়েছে আগামী দিনগুলোয়, সেটা দর্শকও মানে সেরকম একটা এক্সাইটমেন্ট নিয়ে বসে রয়েছে। তো আজকে সেই ঘটনাটারই আমরা কনক্লুশন পাবো পারিজাতের কাছ থেকে আশা করি। তো এবার ঘটনায় আসবো, বাট আপনাদের যেই কথাটা আমি প্রত্যেকটা এপিসোডেই বলি, যে আপনাদের সাথে বা আপনাদের কাছে আপনাদের শোনা কোনো ঘটনা থাকলে অবশ্যই নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ড করে, মানে ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। এবার আসি পারিজাতের কাছে। পারিজাত, যেখান থেকে আমাদের ঘটনাটি শেষ হয়েছিল, যে ওই ছাদে কাউকে মানে সিলিংয়ে তুমি কাউকে দেখেছিলে। ওকে, অর্ডার একসাথে চলছে ইয়ার এন্ডিং সেল। আজ থেকে শুরু করে আগামী 5ই জানুয়ারি অবধি চলবে এই ইয়ার এন্ডিং সেলটি। মানি ম্যাগনেট থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় যে কোনো ক্রিস্টালের ওপর চলছে 20% অবধি ছাড়। ইউজ করবেন ORA20 এই কুপন কোডটি, আর পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ক্রিস্টালের ওপর 20% অবধি ছাড়। তো যান www.oraraksha.com আর কিনে নিন আপনার প্রয়োজনীয় ক্রিস্টালটি। মানে যে মোমেন্টে ওই ভদ্রমহিলা আমাকে আমার সাথে কথা বলছিল, আমি যখন জিজ্ঞেস করছিলাম যে এই ছাদটা কেন ভাঙা হয়েছে, ওরা কেন ভেঙেছে, প্রথমে তো স্বীকার করতে চাইছিল না। তারপর আমি যখন তাদেরকে প্রেশার ক্রিয়েট করলাম তখন সেটা স্বীকার করলো যে এরকম। তো তখন আমি ওর সাথে কথাবার্তা বলতে বলতেই যখন আমি গুরু মহারাজকে স্মরণ করছিলাম, তো তখন এই ব্যাপারটা হয় যে গুরু কৃপা তো মাঝে মাঝে ধরো তুমি কোনো লিড পাচ্ছ না কোনো কিছুতে, তো তিনি অনেক সময় অনেক কিছু দেখিয়ে দেন আর কি। বলে না তমেব বিদ্যা দ্রবিণম তমেব গুরুই বিদ্যা, তো অনেক সময় তিনি কিছু দেখিয়ে দেন। তো সেটা দেখেই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওই ছাদ যেটা আছে সেটা আপনারা ভেঙেছেন, তো কেন ভেঙেছেন সেই জিনিসটা। তো তখন প্রথমে তো স্বীকার করতে চাইছিল না। তারপরে যখন আমি বললাম যে আমি যেটা দেখেছি, যেটা আমি দেখেছিলাম যে ওই ছাদের যে কড়িকাঠ আছে, কড়িকাঠ থেকে এক মহিলা সে গলায় দড়ি দিয়ে ঝুলছে, আমার এখনও সিনটা মনে আছে। তার এরকম মানে চুলগুলো মুখের ওপরে ছিল, ঝরেছিল, মানে খুব হালকা আবছা, একটা সাদা রঙের শাড়ি পরেছিল, কালো রঙের ব্লাউজ পরেছিল। আর যে শাড়িটা যেটা আছে মানে ব্যাপারটা এরকম যে শাড়িটা ঝুলছিল, মানে ওই যে গলাটা যে দড়ি দিয়েছে, গলা দিয়েছে সেটা অন্য কিছু একটা দিয়ে দিয়েছিল, বুঝতে পারলে তো, দড়ি জাতীয় কিছু একটা ছিল। আর ভদ্রমহিলার মানে শাড়ির যে আঁচলটা আছে সেটা মাটিতে লুটাচ্ছিল। ধরো কোনো একটা মহিলা এতটা উঁচু জায়গাতে তার ধরো পাটা আছে, সে ধরো ঝুলছে, আর কড়িকাঠ তো ছোটো হয় না, অনেক উঁচু জায়গাতে হয়, দেখেছো নিশ্চয়ই তুমি। তো তার এরকম বডিটা এরকম এরকম করে দুলছিল, বুঝতে পারলে তো। তো ওইটা দেখেই আমি জিজ্ঞেস করেছিলাম যে ব্যাপারটা কি। আর ভদ্রবেলার আমি যতদূর আমি দেখেছিলাম, আমার খুব খুব মনে আছে এই জিনিসটা, যে ভদ্রবেলার হাতে কিন্তু পলা ছিল, জানো তো, মানে বিধবা ছিল না, এটা হলো কেস। তো সেটা দেখে, এবং তারপরে ওই ওর যে মাসি আছে, ওর মাসি যেভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, তো সেইখানে আমার 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 মানে ইনস্টিংটিভলি মনে হয়েছিল যে এই মহিলা তার সাথে রিলেটেড। তো আমি সেখানে একটা ছোটো করে টোপ ফেলেছিলাম, আমি বলছিলাম আপনার মা। হ্যাঁ, আমি তো বললাম যে ওই 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 যে কড়িকাঠা আছে কে দিয়েছিল। তো তখন সে তো খুব চমকে গেছিলো, কারণ সে ভেবেছিল এই ইনফরমেশনটা আর কি ধামাচাপা থাকবে। ইভেনচুয়ালি যে সাংঘাতিক ব্যাপারটা সেটা হলো কি, আমার বন্ধুও জানতো না যে কড়িকাঠে
দেওয়া হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, কারণ সে সেই যে গোড়া ছিল যে তাকে সে কোনোদিন দেখেনি, মানে তার বহু পরে আর কি এদের জন্ম টন্ম আর কি। ইভেন তবে তবে আমি একটা দর্শকের ক্ষেত্রে একটা কথা বলি, এর মাঝখানে আমি কেটে কথাটা বলছি, কারণ অনেকেই যদি এই এপিসোডটা প্রথমবার দেখে তাদেরকে আমার রিকোয়েস্ট যে তারা যেন আমাদের কয়েকটা এপিসোড আগেই পারিজাতের মানে কয়েকটা পডকাস্ট আগেই পারিজাতের একটি এপিসোড এসেছিল হালি শহরের পুরনো বাড়ির একটি ভুলে, ছোট্ট একটি ভুলে ঘটলো সত্যি ভৌতিক ঘটনা, এরকম থাম্বেলে যতদূর লেখা, মেনলি হালি শহরের, পারিজাতও রয়েছে লাল রঙের একটা থাম্বেল, সেটা দেখে আপনারা ওটা না দেখলে এটা সেই বুঝতে পারবেন না। হ্যাঁ সেই পডকাস্টটা আগে দেখুন, সেটা দেখার পর এই পডকাস্টটা দেখুন, তাহলে কানেকশানটা আপনারা বুঝতে পারবেন। নয় মনে হবে যে আমরা কি নিয়ে কথাবার্তা বলছি, কারণ অলরেডি আমরা ঘটনাটা হাফ চলে এসেছিলাম, তো আজকে সেটারই কনক্লুশন হবে, এটাই আর কি জানিয়ে দিলাম। হ্যাঁ, কন্টিনিউ। তো তারপরে তো আমি যথারীতি ওর মাসিকে বলি যে মানে যে ওইখান থেকে আপনারা ভেঙে দিয়েছেন ওই ঘরের ছাদটা যেটা, সেটা তা ভেঙে দিয়েছেন, তার কারণ হলো গিয়ে যে ওখানে একজন গলায় ছিল। আচ্ছা, তুমি যে দর্শকদের বললে এই যে ব্যাপারটা, সেখানে আমিও একটা বলে রাখি যে আপনারা একটু প্লিজ গিয়ে ওটা দেখবেন, তার কারণ ওখানে এমন একটা ফটো আছে যেটা আপনারা কোনোদিন দেখেননি। হ্যাঁ, তাই না, খুব ইউনিক ফটো। তো শান্তদ্বীপ যখন বললো আমি সেটা একটু অ্যাড করে দিতে চাই, যে ওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কোন ঘরের কথা হচ্ছে, আর কেনই বা সেই ঘরটাকে নিয়ে এত কথা হচ্ছে, তাই না। তো ব্যাপার হলে গিয়ে যে তারপর আমি ওই যে সেটা যে আছে মানে ওই ভদ্রমহিলা আছে, ভদ্রমহিলাকে আমি টোপ দিই, বলি যে ওটা কি আপনার মা ছিল? তখন তখন তিনি মাথা নিচু করে থাকেন। তো মৌনং সম্মতি লক্ষণম, ব্যাপারটা বুঝতে পেরে যাই। আমি তাকে আর খুলে বলি না যে আমি কি দেখেছিলাম জিনিসটা। তো তখন আমি ওর মাসিকে বলি যে দেখুন, এইভাবে যদি আপনি মানে সত্যিটা যদি গোপন করে যান, তাহলে কিন্তু আমার পক্ষে আপনাকে সাহায্য করা মানে পসিবল হবে না, মানে আমি করতে পারবো না এই জিনিসটাতে। তাই খুব ক্লিয়ার তাকে বললাম যে দেখুন, আপনি যত যে ফ্যাক্ট যত লুকোবেন, তত যখন আমি কিছু করতে গেলাম, ঠিক আছে, বা আমি আবার বাড়িতে ধরুন পা দিলাম, তো কারণ ততক্ষণ আমি বাড়ির বাইরে, মনে করে দেখো সেই জিনিসটা একদিন আমি তোমাকে বলেছিলাম, বাড়ির বাইরে ছিলাম তখন আমি। তো আমার বন্ধু আমার সাথে বাড়ির বাইরেই ছিল, চৌকাঠের বাইরে, ওর মাসি তখন চৌকাঠে দাঁড়িয়ে ছিল। তো আমি তখন বললাম যে যদি আপনি ফ্যাক্ট গোপন করেন, লুকিয়ে দিন, তাহলে হয়তো আমি কাজটা যখন মানে করতে যাব বা ধরুন আমি পা দিতে যাবো, হয় আপনাদের বিপদ হবে না আমার বিপদ হবে। তখনও কিন্তু ওর মাসির চোখটা ফুলে আছে, ওই যে সে সিলভার ডেস্কিটা ছুড়ে এসেছিল না, থালা বাসন ছড়া হচ্ছিল ওই জায়গা থেকে। তো সেইখানে ওর মাসি তখন আমাকে বলে যে তাহলে আমি কী করবো? আমি বললাম কিছুই করতে হবে না, সত্যি কথাটা যেটা আছে, সত্যি সত্যি ফ্যাক্ট যা আছে সেগুলো আমাকে বলবেন, নয়তো আমার পক্ষে কিন্তু করা সম্ভব না, ঠিক আছে। তো আমি করতে যাবো, আবার হয়তো কিছু একটা রিস্ক হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে এরকম। তো সেই দিক থেকে তখন ওর মাসি না অনেকক্ষণ ধরে, বা দেখো একটা থাকে না মানুষের স্পন্টিনিয়াস ইচ্ছা থাকে যে আমি সত্যিটা এভাবে বলবো, তোর মাসি সেই ইচ্ছাটা ছিল না। ওর মাসি অনেকক্ষণ ধরে আমতা আমতা করে তারপর বললো ঠিক আছে, আমি ওর মামাদের সাথে একবার আলোচনা করে তারপরে বলবো। আমি বুঝতে পারলাম না সত্যি কথা বলার জন্য মামাদের সাথে আলোচনাটা কেন করতে হবে, ঠিক আছে। তখনই আমার সন্দেহ হলো যে এই যে মহিলা আছে, এই যে মহিলার যে মা আছে, এই মায়ের নিশ্চয়ই 100% কিছু কেচ্ছা আছে, ঠিক আছে, কিছু একটা গোলমাল আছে যেটা এনারা চায় না যে বাড়ির বাইরে আসুক, ঠিক আছে। এই জিনিস, এবার তার সাথে আরও অনেক প্রশ্ন আমার মাথায় এলো সাথে। প্রথম কথাই যে বাড়ির বাইরে না আসার ব্যাপারটা, সেখানে শব্দবন্ধনের জিনিসটা ছিল, বাড়ির ভেতরে যে আওয়াজ হচ্ছিলো বাইরে আসছে না, বাইরে আওয়াজ ভেতরে আসবে, ভেতরে আওয়াজ বাইরে আসবে না। তাহলে প্রথম কথা আমার মনে হলো যে শব্দবন্ধনটা কে করেছিল। মানে দেখো প্রথমে একটা জিনিস তো খুব ক্লিয়ার, যে বাড়িতে যে আমাকে চলে যা বলে বলেছিল, যে এবার চলে যা, ওটা একেবারেই যে মহিলা গলায় দড়ি সে ছিল, ঠিক আছে। এটা খুব মানে এটা আমি অন্তত পরিষ্কার ছিলাম সে পয়েন্টে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, তারপরে আমার অল্প একটু খটকা ছিল। তার কারণটা কি? কারণটা হলো গিয়ে যে আমি ওই বললাম না যে যখন পুকুরে ঢেউগুলো আসছিল, সেই ঢেউয়ের মধ্যে আমি একটা ছোট সিন দেখেছিলাম। হ্যাঁ, তো মনে আছে কি সিন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই যে গিয়ে একটা হাতের মধ্যে একটা ছোট লাল রঙের কি একটা নিয়ে গিয়ে সেই তুলসী মঞ্চে পুঁতে দিচ্ছিল, ওই যে তুলসী মঞ্চটা মানে তুলসী গাছ মরে গেছে আর কি, ওই যেটা ওদের বাড়ির উঠানের মধ্যে আছে। তো এবার দেখো, প্রথম জিনিস হলো কি যে পোতাপুতির যত ঘটনা আমি নিজের জীবনে দেখেছি, সব কটা হলো কি প্রেত উপদ্রব রিলেটেড, ঠিক আছে। মানে এরকম বহু কেস আছে যেখানে মানুষ কী করে, যে কোনো একটা ব্যক্তি আছে, তার ধরো কোনো একটা কেউ ধরো অপঘাতে মারা গেছে, তার বডির কোনো একটা পার্ট নিয়ে এসে সে কোথাও একটা পুঁতে দেয়, পুঁতে দেওয়ার পরে সে বাড়িতে উপদ্রব শুরু হয়ে যায়। এবং ওই বাড়ির ঘটনা হওয়ার আগে আর কি আমি অলরেডি এরকম 3টে বাড়ির মানে দেখেছিলাম এই জিনিসটা। তার মধ্যে একটা বাড়ি তো আমাদের সোদপুরেই ছিল, সেইখানে প্রতিবেশীর দ্বারা মানে থাকে না, দুটো বাড়ির মধ্যে ঝামেলা থাকে প্রতিবেশীর, তো সে প্রতিবেশীর ঝামেলা করেছিল, সে ঝামেলা করার ফলে বাড়িতে সাংঘাতিক মানে প্রথমে বুঝতে পারিনি, মানে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে চুপচাপ হয়ে গেছে, তারপর ওই বাড়িতে সাংঘাতিক রকমের সমস্যা স্টার্ট হয়ে গেছিলো। তো সেইখানে গিয়ে খুব মানে বুঝতে পারছিলাম না, তারপরে খুব কষ্ট করে ঘুরে ফিরে ওই বাড়ির যে পায়খানার ট্যাঙ্কি আছে, ওই পায়খানার ট্যাঙ্কির পিছনে একটা প্লাস্টিকের
মানে একটা প্লাস্টিক পোতা ছিল, একটা তোমার নারকেল গাছ ছিল, পুরো নারকেল গাছের পাশে একটা জায়গাতে একটা প্লাস্টিক পোতা ছিল। সেই প্লাস্টিকটা বের করে আমরা কি পেয়েছিলাম জানো তো, যে একটা মাংসের টুকরো পেয়েছিলাম এবং তার সাথে একটা মানে একটা স্পেসিফিক অর্গ্যান পেয়েছিলাম, মানুষের বডির একটা পার্ট পেয়েছিলাম। ঠিক আছে, যে জিনিসটা মানে তখনও বোঝা যাচ্ছে যে ডিকে হচ্ছে ওরকম টাইপের, তো সেটা ওখানে পুঁতে দেওয়া ছিল। হ্যাঁ, পরবর্তীকালে জানা গেছিলো যে কোনো একটা মর্গ আছে, মর্গ থেকে কোনো একটা অপঘাতে মরা কোনো মানে মৃতদেহ আছে, তার ওই স্পেসিফিক জিনিসটা নিয়ে পুঁতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এরপরে যে আরও একটা জায়গা যেখানে আছে সেখানে তো মানে এরপরে যেটা সেটা তো অন্ধই জিনিস আর কি। হ্যাঁ, একটা বাড়িতে এটা, এই যে ঘটনাটা তোমাকে বলছি, এটা হলো গিয়ে তোমার এই জিনিসটা আগরপাড়ার ঘটনা, বুঝতে পারলো তো। একটা বাড়িতে তোমার মানে এইটাও একটু রিলেটেড আর কি। এটা হলো গিয়ে যে মানে বাড়িতে শরিকি প্রবলেম থাকে না, শরিকদের যে সমস্যাগুলো থাকে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে। হ্যাঁ, তার মধ্যে একজন শরিক চেয়েছিল বাড়িটা বেচে দেওয়ার জন্য, বুঝতে পারলে তো। তো সেও ওরকম একটা মানে জিনিস নিয়ে এসে সে নিজেরই বাড়ির যে বাগান আছে সেই বাগানে পুঁতে দিয়ে কিছুদিনের জন্য ভাড়া বাড়িতে চলে গেছিলো এবং সেটা ফেস করতে হচ্ছিল তার যে ভাই আছে সে ভাইকে। এবং সেই যে ভাইয়ের ছেলে হলে গিয়ে সেই ব্যক্তি যে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাকে উদ্ধার করে তুলে নিয়ে গেছিলো হাসপাতালে। আমি তোমাকে আগের দিন যখন বললাম না, নভেম্বর মাসে 2023 নভেম্বর সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে জন্য আমি প্রথমেই চক্রবর্তীকে বলে দিয়েছিলাম আমি আপনার কাজ হাতে নেবো না, কারণ সেই কাজটা আমি গুরুর ইচ্ছার, এবারে গুরু আমাকে না করেছিলেন সেটা করতে। তাও যে ছেলেটি আমার কাছে এসেছিলো, দীপ আমার কাছে এসেছিলো, তো দীপের প্রতি আমি প্রচণ্ড মানে কী বলবো, যে ওর সিচুয়েশনটাই ছিল এরকম যে আমি খুব বলতে পারো যে খুব সিম্প্যাথেটিক হয়ে গিয়ে আমি সেই জায়গাটাতে গুরুর নিষেধ সত্ত্বেও ওখানে হাতটা দিয়েছিলাম। তো সেই যে আমার অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল, ওই অ্যাক্সিডেন্টটা কিন্তু মানে এই যে দাদাটি যে আছে, এই দাদাটি কিন্তু আমাকে তখন ওখান থেকে টোটো করে নিয়ে গেছিলো, বুঝতে পারলে তো। পরবর্তীকালে সে আস্তে আস্তে জানতে পারে যে আমি এইসবের সাথে আর কি রিলেটেড, সে আমার পডকাস্টগুলো দেখে তারপর সে আমাকে বলে তাহলে ভাই তুমি আমাকে একটা হেল্প করে দেবে। আমি তখন বলি কী ব্যাপার, তখন সে আমার বাড়ির ঘটনাটা বলে যে আগরপাড়াতে আমার এরকম সমস্যা আছে। তো তার যে দাদা আছে সেই কাজটা করেছিল, বা দাদা ঠিক করেনি, তার যে মানে দাদা বলতে মানে ওর যে বাবা আছে মানে জেঠু, তার জেঠিমাই কাজটা করেছিল, বুঝতে পারো তো। করে দিয়ে ওরা অন্য একটা জায়গায় কয়েকদিনে মানে কয়েক মাসের জন্য ভাড়াতে চলে গেছিলো, যে আমাদের এই ঘরটাতে এখন কিছু রং টং হবে বলে চলে গেছিলো। তারপরে সেই বাড়িতে একদম পুরো মৃত্যু মিছিল লেগে গেছিলো। মানে ওই দাদাটা যখন আমার কাছে এসেছিলো, ওর ছেলে মানে ওর অলরেডি ওর এক ছেলে এক মেয়ে ছিল, ঠিক আছে। ওর তখন ছেলে বেঁচে আছে, মেয়ে তখন মারা গেছে, বুঝতে পারলে। বাবা মারা গেছে, মেয়ে মারা গেছে, মা মারা গেছে, এরকম খুব ডেঞ্জারাস অবস্থা। ইউনিক কেস ছিল বিরাটিতে একটা বাড়িতে না রাত হয়ে গেলেই বাড়ির চারপাশে কুকুরের আওয়াজ শোনা যেত। একটা কুকুর হাউ হাউ করে কাঁদতো, যেমন করে এরকম করে কাঁদতো। আর ঘরের মধ্যে না কুকুরের প্রচণ্ড বোটকা গন্ধ পাওয়া যেত। মানে তুমি ধরো দেখবে কোনো রাস্তার কুকুর যদি থাকে, সে তার গায়ে একটা বোটকা গন্ধ থাকে, তো সেরকম একটা বিচ্ছিরি একটা বোটকা গন্ধ পাওয়া যেত, বুঝতে পারলে। ঘরের মধ্যে ওই কুকুর যদি জল পায়ে হাঁটে বা কাদা পায়ে হাঁটে সেরকম ছাপ দেখা যেত। মার্বেলের মেঝে ছিল, তার মধ্যে এরকম কুকুরের পায়ের ছাপ দেখা যেত, বুঝতে পারলে। থালা বাসন পড়ে যেত, আরও অনেক রকম সমস্যা হতো। ওইখানে যেটা পেয়েছিলাম সেটা হলে গিয়েছে একটা কুকুরের একটা বডি পার্ট পোতা ছিল। আচ্ছা, বুঝতে পারলে তো। ওই বাড়ির যে আছে, ওই বাড়িতে তোমার হলে গিয়ে তো একটা কুমড়ো গাছ ছিল, সে কুমড়ো গাছের নিচে। এবং এই ক্ষেত্রে আমি দেখেছি প্রত্যেকটা বাড়িতে না বাগান অথবা পায়খানার পিছন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মানে ধরো যে তোমার যেখানে পায়খানা থাকবে ট্যাঙ্কি, তার চারপাশে অথবা বাথরুম অথবা যে বাগান আছে, এইসব জায়গাগুলোতে এই জিনিসগুলো পোতা থাকতো। এই কুকুরটা যে আছে, এইটা খুব মর্মান্তিক ঘটনা, আমার জীবনে খুব ইউনিক ঘটনা ছিল এই ঘটনাটা। তার কারণ মানে ওই কেন কুকুরের হাড়টা পোতা হয়েছিল সেটা একটা খুব মানে তুমি যদি মানে ভাবো যে জাস্টিসের দিক থেকে ভাবো, ঠিক আছে, তাহলে যেই কাজটা করেছিল সে খুব ফেয়ার মাইন্ডে কাজটা করে, মানে সে খুব জাস্টিস ওরিয়েন্টেড ব্যাপার থেকে কাজটা করেছিল, মানে একটা ন্যায় পাওয়ার জন্য সেই জিনিসটা করেছিল, বুঝতে পারলে তো। এবং তাতে মানে যার বাড়িতে পোতা হয়েছে তার যথেষ্ট দোষ ছিল। ওই তো এইটা। আর এর থেকেও সাংঘাতিক একটা জিনিস আমি দেখেছিলাম, ওটা আমি নিজে ওটা সাংঘাতিক কেন বলছি বললে তুমি বুঝতে পারবে। ওইটাতে একটা বাড়িতে, একটা মুসলিম বাড়ি ছিল, সেখানে একটা গোখরো সাপের মাথা পোতা ছিল, ঠিক আছে। এটা পরে জানতে পেরেছিলাম, প্রথমে জানতে পারিনি। আমার কাছে যে ভদ্রলোক এসেছিলেন তিনি আমাকে বলেছিলেন যে তাদের বাড়িতে যারাই থাকে তাদের সবার কিডনি ফেলিয়ার হয়, সবার। মানে বুঝতে পারছো, মানে তোমার কিডনি ফেলিয়ার, ধরো তুমি বাবা, তোমার কিডনি ফেলিয়ার হচ্ছে, তোমার ওয়াইফের কিডনি ফেলিয়ার হলো, তোমার বাচ্চার কিডনি ফেলিয়ার হলো, একটা বাড়িতে কিডনি ফেলিয়ারে প্রায় 4 থেকে 5 জন মারা গেছে আর কি, মানে 2টো জেনারেশন শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখন তার বোধহয় তাকে যে কেউ একটা বলে যে তোমার কিছু একটা সমস্যা আছে। সবাই এরকম করে, কিডনি ফেলিয়ার তো কোনো ক্রনিক ডিজিজ না, ঠিক আছে, সবারই কিডনি স্টোন হয় এরকম। আর ওদের বাড়িতে না সুগার ছিল না। অনেক সময় কী হয়, সুগার হলে না তোমার হলে গিয়ে কিডনিতে স্টোন হওয়ার চান্সটা বেশি থাকে, বুঝতে পারলে তো। তারপরে হলে গিয়ে একটা ওদের মানে যে টয়লেট আছে, টয়লেট দিয়ে অনেক বেশি ফেনা বেরোয়, প্রোটিন বেরিয়ে যায় সেখান দিয়ে। ওদের কিন্তু সেরকম কোনো মেডিকেল হিস্ট্রি ছিল না, কিন্তু এরকম কিডনি ফেলিওর হয়ে এরকম। তাছাড়া বডির মধ্যে বিভিন্ন টক্সিন জমে যেত, বুঝতে পারলে, কোনো রক্ত জমাট বেঁধে যেত, অনেক রকমের সমস্যা হতো। মানে তুমি বুঝতে পারো যে একটা মানে
ইন্টারনাল একটা বিষক্রিয়া মতো চলছিল। সেইখানে আমি ওখানে যখন গেছিলাম, তো ওইখানে গিয়ে আমাকে এটা কীভাবে বলবো বুঝতে পারছি না, আমাকে 1000 বছর বয়সী সাধক তিনি আমাকে ওখানে তার প্রতিকার বলে দিয়েছিলেন, তিনি আমাকে খুঁজেও বার করে দিয়েছিলেন। আমি জানি কথাটা লোকের কাছে বিশ্বাসযোগ্য হবে না, কিন্তু যখন বলবো পরবর্তীকালে তুমি যদি শুনতে চাও এই ব্যাপারটা, তার আমি যদি তোমাকে বা দর্শকরা যদি শুনতে চায়, যখন বলবো বুঝতে পারছো 1000 বছর বয়সী সাধক সে তার সশরীরে থাকবে না। তো এরকম একটা ব্যাপার ছিল। তো সেইখানে আর কি তিনি তখন আমাকে বলে দিয়েছিলেন যে এর বাড়ির একটা স্পেসিফিক জায়গা আছে, হেলেঞ্চা শাক ছিল একটা বাগানে, সেই বাগানে হলে গিয়ে তোমার একটা গোখর সাপের মাথা পোতা ছিল, হলে গিয়ে অলমোস্ট প্রায় 150 বছর ধরে পোতা ছিল সেই জিনিসটা, একটা গোখর সাপের মাথা। তো সেটাকে কাটান দেওয়ার জন্য তিনি তখন আমাকে বলেছিল যে এই যে বাড়ির লোক যে আছে তাদেরকে বলো যে কোনো বেজির মাথা জোগাড় করতে, ঠিক আছে? তো সে বেজির মাথা নিয়ে আসতে, এবং সেই বাড়ির সাথে যে সাধক আছে তার একটি সম্পর্ক ছিল, কেমন ওটা আমি বলতে গেলে অন্যদিকে চলে যাওয়া যাবে। তো সেই সাধক তারপরে ওই যে বেজির মাথা আসে, বেজির মাথাটা নিয়ে আসে, সেটাকে নিয়ে তারপরে তিনি, আমি শুধু মানে আমি চুপচাপ শুধু স্পেক্টেটার ছিলাম, আমি কিছু করিনি বাকিটা। তারপরে তিনি বাকিটা করেন, আস্তে আস্তে বাড়ির যে ব্যাপারটা আছে সেই বিষক্রিয়াটা ওটা মরে গেছিলো। এবং ওইটা অ্যাকচুয়ালি ছিল না, দুটো তান্ত্রিকের লড়াই ছিল, মানে বুঝতে পেরেছো? মানে হলো গিয়ে যে ধরো যে একটা তান্ত্রিক আছে, তার ধরো একজন শিষ্য আছে, এবার ধরো আরেকজন তান্ত্রিক আছে, এবার হলে গিয়ে এই তান্ত্রিক আরেকজনের উপরে তার সুপিরিয়রিটি প্রকাশ করতে চায়, বুঝতে পারলে? তো সুপিরিয়রিটি প্রকাশ করার জন্য সে ধরো বলছে তুই সুপিরিয়র না আমি সুপিরিয়র, তো তখন সেরকম একটা চ্যালেঞ্জ করে বসে যে আমি তোমার যে বাড়ি, তোমার যে শিষ্য আছে তার একদম বংশ ধ্বংস করে দেবো, ছাড়কার করে দেবো, দেখি তুই বাঁচাতে পারিস কিনা, এরকম একটা কেস ছিল, ঠিক আছে? তো এই জিনিসগুলো হওয়ার ফলে আমার হঠাৎ করে প্রথমে মনে হলো যে ভদ্রমহিলায় গিয়ে কিছু পুঁতেছে তুলসী মঞ্চে। তুলসী মঞ্চ যদি পুঁতে থাকে তারপর নিশ্চয়ই কোনো প্রেতক্রিয়ার ব্যাপার আছে। তখন আমার একটু খটকা লাগতে শুরু করলো যে বাড়িতে যেগুলো হয়েছে আর কি, সে সময় যেগুলো মানে আমার সাথে যেটা হয়েছিল বাড়িতে, যে থালা বাসন ছোড়া, তারপরে হলে গিয়ে তোমার যেটা মানে ওই চলে যায় ব্যাপারটা, ওটা তো ভদ্রমহিলা করছিল, ওটার ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। তারপরে হলে গিয়ে খুব অদ্ভুত লেগেছিলো যে বললাম না যে মাটির তলা থেকে যে হাতুড়ি মারার মতো আওয়াজ, মেঝে দুম করে এরকম করে কাঁপছিল। তো এই জিনিসগুলো দেখে তখন আমার হঠাৎ করে আমার তখন মনে হলো যে ভদ্রমহিলা যদি কিছু পুঁতে থাকে তাহলে কি ওই বাড়িতে একটাই এন্টিটি আছে নাকি, মানে ভদ্রমহিলাই আছে শুধু, নাকি তার আরও কোনো এন্টিটি আছে? কেসটা সেখানে না, কেসটা আরও একটা জায়গায়। কী বলতো শান্তদীপ, সেটা হলো গিয়ে যে ভদ্রমহিলা যদি কিছু পুঁতে থাকে তাহলে এটা দেখো আমি তোমাকে যদি বলছি এই জিনিসটা, তো এটা অনেকদিন আগেকার ঘটনা, বহুদিন আগেকার ঘটনা। কারণ আমি যার সাথে কথাবার্তা বলছেন মাসি, তার তখন হলে গিয়ে তোমার নিয়ার অ্যাবাউট 50 বছর মতো তার বয়স। তাহলে সে বলছে, সে পরবর্তীকালে আমাকে বলেছিল যে তার মা আর কি, তার সে যখন ছোটো ছিল, মানে সে যখন মানে কত 8-9 বছর এরকম ছিল, তখন তার ধরে দিয়েছিল, ঠিক আছে? তার মানে আরও পুরনো ঘটনা, বহু পুরনো। তাহলে সেই সময় তো আর এরকম ইউটিউব পডকাস্টে এত কিছু তো ছিল না, যে মানুষের যে নলেজ অ্যাক্সেস করার যে মিডিয়ামটা সেটাও খুব অল্প ছিল, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল না। তো সেইখানে তুমি আমাকে তখন, যদি কোনো মানুষ এই ধরনের কিছু করে থাকে, কিছু পুঁতে থাকে কোনো কিছু, তাহলে সেটা হয় সে নিজে কোথা থেকে জানতে পারে, অথবা সেই 100% কারো গাইডেন্সে করেছে। এখন তার দিনে যেরকম করে আপনি ছাদের পিছনে গিয়ে একটা রেড ওয়াইন রেখে আসুন, তার উপরে একটা লাল গোলাপ রেখে আসুন, সেই গোলাপের উপরে একটা লাল আপেল রেখে আসুন, তারপরে ডেমন এসে আপনাকে 10টা 5 টাকার নোট দিয়ে যাবে, এটা এরকম তো আজকাল হয়, ইউটিউবে আমরা দেখি। তখনকার দিনে তো এরকম ছিল না। ব্যাপার হলো গিয়ে যে তো তখন আমার হঠাৎ করে মনে হলো জিনিসটা যেটা, সেটা হলো গিয়ে যে এই ভদ্রমহিলা কি নিজে করেছে কোথা থেকে জেনে? কারণ তুমি একটা ভেবে দেখো যে এগুলো কিন্তু তৎকালীন, দেখো যতগুলো ক্রিয়া পোতাপুতির যা ক্রিয়া আছে সেগুলো কিন্তু আমাদের যে সমস্ত তন্ত্র আছে, তন্ত্রের কিন্তু এটা আমি তো বলবো তন্ত্রের পার্ট নয়। তার কারণ হলো গিয়ে তন্ত্রের যে মেন উদ্দেশ্য সেটা হলো গিয়ে তন্ত্র মানে যে তোমাকে উদ্ধার করে। কোথা থেকে উদ্ধার করবে না, হলো গিয়ে তোমার বডি আর যে তোমার আত্মার মন আছে, এই তিনটে যে তোমার ষড়ের উপর মাঝখানে যে পড়ে আছে, মানুষ জীবনে যত ফাঁসে, যত কষ্ট পায়, যত বাস খায়, সব ষড়ের উপর মানে এটার আওতায় পড়েই খায়। তাহলে তন্ত্রের মেন ব্যাপার হলে গিয়ে যে কোনো উচ্চতর যে দৈব শক্তি আছে তার মাধ্যমে, তার কৃপায় হলে গিয়ে তুমি ষড়রিপু থেকে নিজেকে উদ্ধার করো, যাতে তোমার এমন কোনো কর্মফল তুমি যাতে না করো, এমন কোনো কর্ম যাতে এমন বাস খাওয়ার মতো কর্মফল যাতে তৈরি না হয়, এটা হলো তন্ত্রের মূল। এবার তার সাথে কিছু কিছু আলাদা আলাদা ক্রিয়া আছে। আমি তোমাকে এর আগে বোধহয় অথর্ববেদের কথা বলেছিলাম, সেখানেও কিছু কিছু অভিচারিকানি, তারপরে হলে গিয়ে প্রতি অভিচারিকানি, এরকম বিভিন্ন ব্যাপার আছে। তো অভিচার ক্রিয়া আছে, তার কাটান দেওয়ারও ব্যবস্থা এগুলো আছে, সেখানে অনেকগুলো রুল আছে, ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু ব্যাপার হলে গিয়ে যে এই যে জিনিসগুলো হয় না, যেখানে তোমার হলে গিয়ে মানুষের হাড় অথবা কোনো প্রাণীর হাড় এগুলো পোতা হবে, সেটা তো তন্ত্রের একটা দিকে তো আছেই, মানে খুব যেটাকে আমরা ডামর বলি ওই দিকটাতে আছে। তাছাড়া একটা আমাদের যে লোকাচার যে আছে, লোকাচারে একটা বিরাট বড় এরকম রিচুয়াল আছে, বুঝতে পারলে? যে রিচুয়ালগুলো আমরা অনেকে আদিবাসী তন্ত্র বলবে, ঠিক আছে, অনেকে লৌকিক তন্ত্র বলবে, এরকম তো আমাদের অনেক তো দেবতাও আছে, যেমন মাসান আছেন,
ঠিক আছে? তো উত্তরবঙ্গে তুমি গিয়ে দেখবে রাজবংশীদের মাসান আছে, তো ওরা পরবর্তীকালে প্রথমে তো আর ব্রাহ্মণ ধর্ম অথবা হলে গিয়ে যে শাক্ত ধর্ম এত বেশি প্রিভ্যালেন্ট হয়নি, তো মাসানকে ওরা পুজো করতো। পরবর্তীকালে মাসানকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য, মানে মাসানের বৈধতা পাওয়ানোর জন্য যে যে রাজবংশীরা আছে তারা বলে বেড়ালো যে মাসান হলে গিয়ে কালী নাচতে নাচতে ঘেমে গেছিলেন, সে কালীর ঘাম থেকে মাসান ঠাকুরের জন্ম হয়েছে। ঠিক আছে? এটা কিন্তু হলো গিয়ে একটা মানে বলতে পারো যে ওদের যে থিওরি আছে বা ওদের যে দেবতা আছে তাকে যে মেন স্ট্রিম যে মানে আমাদের ধর্মে আমাদের না পুরো সমাজে এই জিনিসটা হয়, জানো তো? তুমি যদি যখন চৈতন্যদেব এসেছিলেন, চৈতন্যদেব যখন প্রথমে গৌড়ীয় মানে যে বৈষ্ণব ধর্মের একটা নতুন দিক তিনি যখন রাখতে চাইলেন, তখনও না মানে যে কোনো ধর্মই তুমি যদি এখানে আসে এবং সেটাকে প্রসিডিওর যে কোনো আচার সংস্কার সেটাকে যদি সাধারণ মানুষ গ্রহণ করতে চায়, তাহলে তার যদি একটা বৈদিক অথবা পৌরাণিক যদি ব্যাকিং না থাকে না, তাহলে মানুষ চট করে সেটাকে নিতে চায় না। মানুষ বলে এটা তুমি কোথা থেকে পেয়েছো। সেভাবে ওরা মাসানকে ওরকমভাবে রিলেট করে দিয়েছিল ওই জায়গাটাতে। তো সেই ক্রিয়াগুলোও আছে, বুঝতে পারলে? আর তার সাথে এইটা দুটো জিনিস যেটা ও পড়াশোনা করে জানতে পারে। 3 নম্বর কি, 3 নম্বরটা সবচেয়ে বেশি স্ট্রং। সেটা কি? সেটা হলো কোনো তান্ত্রিক আছে যার আন্ডারে এই ভদ্রমহিলা ছিলেন, যিনি এনাকে এই কাজগুলো করতে বলেছেন। ঠিক আছে? এটা আমার খুব বেশি করে মনে ছিল শব্দবন্ধনের ব্যাপারটা থেকে। ঠিক আছে? কারণ উনি দেখো ওদেরকে হয়তো বলে দিতে পারে যে তুমি যাও গিয়ে এটা পুঁতে দাও। এবার পুঁতে যে দিয়েছে, সে পুঁতে দেওয়ার ফলে কী হয়েছে সেটা যতক্ষণ না আমি তুলসী মঞ্চটা করবো ততক্ষণ আমি জানতে পারবো না ওর মধ্যে কী আছে। ঠিক আছে? 2 নম্বর ব্যাপারটা হলো শব্দবন্ধনটা কে করেছে। যদি মহিলা নিচে করে থাকে তাহলে মহিলা যথেষ্ট বড় তান্ত্রিক, নিঃসন্দেহে, সেইটা একটা জিনিস। আর যদি সেক্ষেত্রে যদি যথেষ্ট বড় তান্ত্রিক হয় তাহলে তো বলতে হবে যে তার দৌড় অনেক বেশি দূর অবধি। ঠিক আছে? তার কারণ আমি যদি তখন যদি ওই ঘরের মধ্যে পা দিই আর আমি যদি না জানি যে মহিলা কতদূর কী করতে পেরেছিলেন, এবারে হিস্ট্রি কী আছে, পরিবারের হিস্ট্রি কী আছে, আর সবচেয়ে বড় কথা হলো বাড়ির মধ্যে এমন কী কাজ হলো শান্তদীপ, যেই জন্য বাড়ির শব্দ বাইরে যাবে না এই ব্যবস্থা করতে হলো। এমন কী কাজ হচ্ছিল যে শব্দগুলো বাইরে যাবে না, সেখানে একটা বিরাট খটকা থেকে যায়। তাহলে মহিলার যদি একটা তন্ত্র ব্যাকগ্রাউন্ড থাকে নিজের, তাহলে তো সেখানে পা দিলে তো উইদাউট ইনফরমেশন পা দিলে তার সমস্যা। বড় সমস্যা কোথায়? বড় সমস্যা হলে কি যদি কোনো গুরু থেকে থাকে। কেন বললাম জানো? কারণ গুরু যদি যদি সৎ শিষ্যা হয়, ঠিক আছে, আর গুরু যদি সাথে থাকে, তাহলে এই দেহ শেষ করে দেওয়ার পরে গুরু সাথে থাকবে, তখন তো ওখানে পা দেওয়ার সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। কারণ গুরু তো পিছনে দাঁড়িয়েছে, তখন আমি তো সে গুরুকে চিনি না। এক তো আমি জানি না কী পুঁতেছে, কী আছে, এই মহিলা ছাড়া আর কিছু আছে কি না। ধুমধাম যে আওয়াজগুলো হচ্ছিল সেটা থালা বাসন ছড়া অবধি ঠিক আছে, চলে যাওয়া অবধি ঠিক আছে, ওই যে আওয়াজ যেগুলো হচ্ছিল সেগুলো কোথা থেকে এসে সেটাও আমি জানি না, মানে শিওর হতে পারছিল না মহিলা করেছে কিনা। তার উপরে এই মহিলার তন্ত্রের ব্যাকগ্রাউন্ড আছে কিনা, আর তার গুরু আছে কিনা। সবচেয়ে বড় কোন প্রশ্নটা আমাকে ভাবছিল জানো তো, এত যদি ক্ষমতা থাকে তাহলে মহিলাকে সুইসাইড করতে হলো কেন? কী এমন হয়েছিল যে মহিলাকে সুইসাইড করতে হলো? তার যদি সে যদি সব কিছু করে গিয়ে থাকে, তাহলে এটা আমরা জানি যে হয়তো সে দিয়ে যে তন্ত্রক্রিয়া করেছে সেটা তো উল্টে হয়তো সে নিজে মারা পড়বে। ঠিক আছে? কর্মফলে যদি উল্টাপাল্টা হয়ে গিয়ে থাকে, কিন্তু তাকে সুইসাইডটা করতে হলো কেন? এমন কোন জিনিস আছে যে তাকে সুইসাইডটা করতে হলো? আর ওই বাড়ির মধ্যে যদি কিছু করে থাকে তাহলে বাড়িটা কি লোকজন কি জানতে পারলো না এই জিনিসটা? তো তখন আমি একদম খুব স্ট্রেট কাট বললাম যে ওনাকে মাসিকে বললাম যে দেখুন, আপনি যদি যতক্ষণ না আমাকে ইতিহাস বলবেন আমি কিন্তু বাড়িতে পা দেবো না। আপনি যদি চান যে সত্যিকার হেল্প করি, না চাইলে সেটা অন্য ব্যাপার, আমার কোনো অসুবিধা নেই সেই জিনিসটাতে। তা আপনারা বললেন আমাকে এত, তাই জন্য আমি এই কথাটা বললাম। আর বন্ধু তখন না মাথা নিচু করেছিল, ও কিছু বলেনি। ও তখন আমাকে চুপচাপ নিয়ে গিয়ে হালিশহর স্টেশনে ছেড়ে দিল। আমি সেখান থেকে ট্রেন ধরে চলে এলাম। আসলে ও পুরো সারা রাস্তা না চুপ ছিল। ও অ্যাকচুয়ালি ভাবতে পারিনি যে মানে অ্যাকচুয়ালি ও না এত কিছু জানে না, জানো তো। মানে ওখানে গিয়ে যে ওর মাসেই যে এরকম করে আমার কাছে সাহায্য হচ্ছে, যে মিথ্যা কথা বলবে, তারপর ওকে যে সেখানে ফলস পজিশনে ফেলবে, সেটা ও বুঝতে পারেনি। তো আমাকে যখন মানে স্টেশনে আমি তখন আমাকে বলেছিল, জানিস তো মানে আমি ঠিক তো জানতাম না এই ব্যাপারটা, মানে আমি জানলে হয়তো তোকে ডাকতাম। তখন আমি ওকে বুঝিয়ে বললাম যে দেখ, হয়তো তুই জানিস না, তোর জন্মের আগে হয়তো এই ব্যাপারগুলো ঘটেছে, তারপরে হয়তো তোর বাড়িতে এমন কিছু ঘটেছে যেটা তোর মামারা তোটাকে জানাতে চায় না এই জিনিসটা। এমনও তুই একটা কাজ কর, তুই ইতিহাসটা জানার ব্যবস্থা কর। ঠিক আছে? এমন যে এই বাড়ির পুরো ইতিহাস কে জানতে পারে এরকম টাইপের? তখন বলে আমার মা জানতে পারে। কারণ ওর মা হলে কি ওই বাড়ির বড় মেয়ে, বুঝতে পারলে? তখন আমাকে বললো ঠিক আছে, আমি মায়ের সাথে যাই, মায়ের সাথে কথাবার্তা বলি, আমি মাকে দেখছি, মা যদি তোর সাথে কথাবার্তা বলে এই ব্যাপারে মাকে বলবো এই জিনিসটা। তো সেদিন আর কিছু হলো না। তো 2 দিন পরে ওর মা আমাকে কল করেছিল, মানে কাকিমা আমাকে কল করেছিলেন। কল করে রাত্রেবেলা, মানে তার আগে আমাকে বন্ধু একবার বলেছিল যে একটা আগাম যে মা কল করবে এরকম টাইপের। কারণ এইটা নিয়ে বাড়িতে না খুব ঝামেলা হয়েছে। আচ্ছা, বুঝতে পারলে তো? মানে দেখো,
আমি হট করে গেছি, ছেলেটা আমাকে নিয়ে গেছে ওখানে, আমার বন্ধু আমাকে ওখানে নিয়ে গেছে। এবার সেইখানে মাসি ছিল, মাসি তো প্রথমে জানতো না আমি তোমাকে যেটা বললাম। তারপরে মামারা এসছে, একে বলেছি ছোটো মামা যে ছিল সে পুরো ব্যাপারটার এগেনস্টে ছিল এই জিনিসটা। এবার সে এসছে, স্বাভাবিকভাবে বড়ো মামা জানতে পেরেছে, ছোটো মামা জানতে পেরেছে। এবার তারপরে হলো কি তার মায়ের কাছে গেছে, একে বলে কি ওর বাবার মারা গেছে শ্রাদ্ধের ব্যাপার, এই পুরো জিনিসটা নিয়ে বাড়ির ব্যাপারটা বাইরে যে যাবে না যাবে সেটা নিয়ে একটা বড় ঝামেলা হয়েছে বাড়িতে হওয়ার ফলে। আর সবচেয়ে বড় কথা কী বলতো, যে ওই বাড়ির যে বড় মেয়ে আছে না, মানে ওর যে মা আছে, ওর মাকে বাকি সবাই যে ভাই বোনেরা আছে তারা খুব মানে মোটামুটি জমের মতো ভয় পেত। এবার সে শেষ অবধি ঠিক করে যে ব্যাপারটা আমাকে বলা হবে, কারণ ওর মা ঠিক করে যে বাড়ি আমি বেচবো, সোজা কথা বলে দেয় যে আমি বাড়ি বেচবো, এ বাড়ি আমি রাখবো না, ঠিক আছে, কারণ বাড়িতে যে ধরনের উপদ্রব হচ্ছে এইভাবে থাকা যায় না, কোনো মানুষ এভাবে থাকতে পারে না, বাড়ি আমি বেচবো, আমাকে বলতে হবে, তোদের পছন্দ হোক অথবা না পছন্দ হোক আমি বলবো পারিজাতকে। তারপর সে আমাকে তখন বলল যে তিনি আমাকে কল করলেন, কল করে বললেন যে আমি শুনলাম যে তুমি এরকম টেছিলে, তুই এরকম গেছিলি, তো আমাকে তো বললো, তো তুই যে এরকম, তুই তো একবার আমাকে বলে যাবি, হ্যাঁ আমাকে তো বন্ধুর নাম করে বললো, ও তো কিছু বললো না আমাকে যে এরকম যাবি, তো আমার কাছে এটা কথাবার্তা বলে গেলে আগে থেকেই আমি তোর সাথে কথাবার্তা বলে রাখতাম সেই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো আমি তখন বললাম যে না গেছি, আমি তো জানতাম না ব্যাপারটা, ও আমাকে হট করে নিয়ে চলে গেছে। তখন আমাকে বললো, আমি তখন বললাম যে এইটা হিস্ট্রিটা কী, মানে কেসটা কী, পুরো ব্যাপারটা আমাকে একটু বলো তো। তখন আমাকে বললো যে দেখ ওই যে বাড়িটা আছে ওই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়ি নয়, মানে মানে ওনার যে মানে অ্যাকচুয়ালি এইটা হলো 2 জেনারেশন আগে, মানে ওর মা যে আছে, ওর মায়ের যে দাদু সে থাকতো পান্ডুয়াতে। এবার সে পান্ডুয়া থেকে তোমার যখন হালি শহরে আসে, হালি শহরে এসে সেই এই যে বাড়িটা আছে পুরনো বাড়িটা সে কিনে সেখানে সে তার 3 ছেলেকে নিয়ে থাকা শুরু করে। পান্ডুয়া থেকে কেন এসেছিলো, তার কারণ ওখানে হয়তো শরিকদের নিয়ে বাড়ি জমি জমা বেচা টেচা নিয়ে মানে ওরা পাট গুটিয়ে চলে আসতে চাইছিল, বুঝতে পারলে তো, সেটা ভাগাভাগির একটা ব্যাপার ছিল। এবার দেখো ওর মায়ের আমি যখন কথা বলছি, ওর মা মানে সবচেয়ে বড় বললাম না, ওর মায়ের এখন যে সময়কার বলছিলাম সে সময় সি ওয়াজ 62, ঠিক আছে, 62 বছর তার বয়স ছিল। এবার 62 বছর যখন বয়স ছিল তাহলে তুমি ভাবো যে তার দাদু, ঠিক আছে, 62 বছর তার দাদু, মানে তুমি ধরে নাও আরও 70 বছর, মানে মিনিমাম 50 বছর আগের কথা এই ধরনের। তো সেই সময়কার মানে উনি এসেছিলেন আর কি, এসে তারপর তিনি 3 ছেলেকে নিয়ে থাকা শুরু করেন ওই জায়গাটাতে। এবং ওনার দাদু ওই বাড়িতে আসার পর একটা অদ্ভুত বাতিক ওর দাদুর জন্ম হয়। সেটা হলে কি বাড়ির যত পুরনো আসবাবপত্র আছে তিনি সেগুলো ফেলেন না, মানে দেখো পুরনো আসবাবপত্র কিছু ভালো থাকে সেটা ঠিক আছে সেটা নিয়ে। আর ওই যে বাড়ি আছে ওই বাড়িটা না অ্যাকচুয়ালি, মানে তখন আমি হালিশহরের কথা বলছি, তুমি জানো যে এটা মানে প্রায় স্বাধীনতার পরবর্তীকালের সময়কার কথা আমি বলছি, তো ওই সময়টা তখনও রাজন্য প্রথা পুরো ওঠেনি, ঠিক আছে, কারণ ইন্দিরা গান্ধী তারপরে ওই 1971 পরে আস্তে আস্তে রাজন্য প্রথা উঠিয়ে দেন। আমাকে একটু কারেক্ট করে দিও তুমি যদি এটার ব্যাপারে জানো, ঠিক আছে, তো ওই অ্যাবলিশন অফ প্রিভি যে পার্স যে আছে তিনি ওটা তুলে দেন রাজন্য প্রথার ব্যাপারটা। তো এইখানে তার আগে না কী হতো বলো তো, যে আর ওই সময় না হালি শহর হয়তো মানে তুমি হয়তো শুনে থাকবে জায়গাটাও একটু মানে ব্যাকওয়ার্ড জায়গার মধ্যেই ছিল। তো ওইখানে কলকাতায় যে সমস্ত বড় বড় ধরো তোমার যে বাবুরা থাকতো তাদের না বাগান বাড়ি ছিল ওই জায়গাটাতে, তো ওই বাড়িটা ছিল ওরকম একটা বাগান বাড়ি, সেই জন্যই পুকুরটা ওখানে ছিল, বুঝতে পারলে। তার পাশে যে জমি জমাগুলো ছিল সেগুলো তাদের বাগান টাগানে ছিল। পরবর্তীকালে যত তোমার দৈন্যদশ হয়েছে তত সেই বাগানগুলো বেচা হয়েছে, বাকি লোকজন প্লট কিনেছে, সেখানে সে বাড়ি তৈরি করা স্টার্ট করেছে। নয়তো ওই যে পুরো যে পুকুরটা আছে পুকুরটার 2টো ঘাটি কিন্তু ওদের ছিল। আর যে গলিটা দিয়ে আমরা ঢুকেছি না সেই গলিটার সামনে সিংহদুয়ার ছিল, মানে গলিটা দিয়ে সোজা ভেতর দিকে, মানে ওইটা হলে গিয়ে ওদের সড়কি পথ ছিল, সড়কি পথ মানে বুঝো তো, যে হ্যাঁ ওটা তার দুপাশে বাগান ছিল, পুরো জায়গাটা এরকম ঘেরা ছিল। তারপরে কী হলো, পুরোটা বেচতে ওই বাড়িটা শুধু রয়ে গেছে। আর একটা ঘাট, যে সামনের যে ফ্রন্টাল ঘাটটা সেটা তো রাস্তার সাথে কানেক্ট হয়ে গেছে ওই জায়গাটাতে, আর পিছনে যে ঘাটটা সেটা হলো বাড়ির পিছনের দরজার সাথে কানেক্টেড, যেটা আমি তোমাকে আগে বলেছিলাম আগের পডকাস্টটাতে। তো সেইখানে আর কি, তো ওইখানে যে ভদ্রলোক যিনি আছেন তারা, আমি সে রাজবাড়িটার নাম করতে চাই না, কলকাতায় খুব বড় রাজবাড়ি, ঠিক আছে, তো বলে লোকজন চিনে হয়ে যাবে সেই জিনিসটা। তো তাদের এক আত্মীয়ের ওইটা বাড়িটা ছিল, এবং সে রাজবাড়ি পরবর্তীকালে সে রাজবাড়ির একজনের সাথে, মানে আমার যে মা আছে আমার মায়ের এক বান্ধবী ছিল সেই রাজবাড়ির মেয়ে, বুঝতে পারলে তো, ঠিক আছে। শুধু আমি খুব অল্প হিন্ট দিয়ে বলছি, খুব বড় করে দুর্গাপুজো হয়, ঠিক আছে। হ্যাঁ, আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তবে আমি কিন্তু মানে ঘরের তো অনেক রকমের ইন্টারনাল ব্যাপার থাকে, সেখানেও কিন্তু শুনেছি যে এইসব মানে ওই বংশে কিন্তু অনেক রকমের কেচ্ছা আছে এখনও, ঠিক আছে। আর খুলে বললাম না তোমাকে, ঠিক আছে, তুমিও সাংসারিক, তুমি নিশ্চয়ই বোঝো ব্যাপারগুলো। তো এই যে তখন তার মানে তখনও ছিল সেই সময়, আর তখনকার বাবুদের যে একটা ব্যাপার সেটা আমরা জানতাম।
তো ওই একজন বাবুর বাগান বাড়ি ছিল ওই বাড়িটা, সে আর কি হঠাৎ করে সে ঠিক করেছে সে তার প্রপার্টিগুলো বেচে দেবে এইখানে, হ্যাঁ বেচে দিয়ে সে চলে যাবে, এবং ততদিনে ওই আশেপাশের প্লটগুলো বেচা হয়ে গেছে, ওই বাড়িটাই পড়ে আছে, আর ওই পুকুর তো এমনি ওটা আলাদা হয়ে গেছে, ওই জিনিসটা ওটা বেচে দেবে আর কি, এই জিনিসটা ঠিক করেছেন তিনি। তো যে তিনি ঠিক করে তখন ওর যে দাদু আসে পান্ডুয়া থেকে আসে সেই কিনে ওখানে থাকা শুরু করে। তো তিনি যে অদ্ভুত একটা ব্যাপার করেন সেটা হলে গিয়ে ওই বাড়িতে ঢোকার পর থেকে একটা অদ্ভুত হ্যাবিট তার গ্রো করে, সেটা হলে গিয়ে পুরোনো আসবাবপত্র যা আছে ঠিক আছে, যেগুলোতে বসবাস করা যায় মানে থাকা যায় সেগুলো তো আছেই, পুরোনো ভাঙাগুলো তিনি জড়ো করতে শুরু করেন। মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে ওর হ্যাঁ ছোটো মামাই হ্যাঁ এই কাজগুলো করতো, হ্যাঁ সেই জিনিসটা হলো গিয়ে পায় হলো গিয়ে তার তার মেজো ছেলে, অদ্ভুত তার মেজো ছেলে পায়, মেজো ছেলের পরে হলে গিয়ে মেজো ছেলের যে ছোট ছেলে আছে সেই এই জিনিসটা পায় আর কি। মানে আমি যদি তোমাকে পুরো ওদের বংশের যে বলি যে কার কীরকম, তাহলে বড় ছেলে যে আছে বড় ছেলের হলে গিয়ে এক মেয়ে এক ছেলে, বড় মেয়ে হলে গিয়ে ওর মা মানে কাকিমা, ঠিক আছে তো, আর বড় ছেলে হলে গিয়ে ওর বড় মামা। এরপর যে মেজো ছেলে আছে মেজো ছেলের হলে গিয়ে এক ছেলে বড় ছেলে আর হলে এক মেয়ে, মানে এক ছেলে দুই ছেলে আর কি, আর ছোটো যে ছেলে আছে ছোটো ছেলের হলে গিয়ে এক মেয়ে হলে গিয়ে মাসি, ঠিক আছে। এবার তুমি এখানে তাহলে বলতে পারো তাহলে ওদের কটা মামা হওয়া উচিত ছিল? দুটো তো, মানে এর কটা মামা হওয়া উচিত ছিল? তিনটে হওয়া উচিত ছিল তো, তোমার বড় ছেলের এক ছেলে, মেজো ছেলের দুই ছেলে, তিন হওয়া উচিত ছিল, আর এক মাসি, তার আরেক মা গেল কোথায়? এই আরেক মামা যে আছে সে 7-8 বছর বয়সে নির্দেশ হয়ে যায়, ঠিক আছে। তাকে বহু খোঁজ করা হয় কিন্তু কেউ খুঁজে টুজে পায়নি, বুঝতে পারলে তো। তো এই যে নির্দেশ হয়েছিল, নির্দেশ যে মানে তার সেই সময়টাতে না মানে আর ব্যাপার হলে গিয়ে যে এদের যে মানে বাচ্চা কাচ্চা যে হবে, তো প্রথমে ছোট ছেলে যে আছে ছোট ছেলের প্রেম করে বিয়ে ছিল, বাকি দুজনে আর কি সম্বন্ধ দেখে বিয়ে ছিল, সেটা দাদু নিজের হাতে দিয়েছিল। এবং সেই যে প্রথমে যে বড় বউ আর যে মেজো বউ আছে তারা পড়াশোনায় অতটা তৎকালীন তুমি বুঝতেই পারছো যে খুব বেশি দূর অবধি ছিল না, তারা ওই মাধ্যমিক অত উচ্চ মাধ্যমিক পাশ অবধি ছিল, দেখতে শুনতে খুব ভালো ছিল এবং তারা চরিত্রও খুব ভালো ছিল, ঘরও সে খুব ভালো ছিল। কিন্তু এই যে ছোটো যে বউ আছে, ছোটো বউ অ্যাকচুয়ালি তোমার এই যে ছোটো ছেলে যে আছে ছোটো ছেলে তোমার মানে ওর যে ছোটো কাকা মানে ওর মায়ের যে ছোটো কাকা, তাহলে কী হচ্ছে ওর মা হলে গিয়ে ওর মায়ের বাবা, তারপরে হলে গিয়ে বড় কাকা ছোটো কাকা, তাই তো। বড় কাকা হলে গিয়ে মেজো যে ছেলে আছে ভদ্রলোকের সে হলে গিয়ে বড় কাকা, আর তোমার হলে গিয়ে যে ওর দাদুর যে মেজো ছেলে আছে সে বড় কাকা, আর দাদুর ছোটো ছেলে হলে গিয়ে ছোটো কাকা। এই যে ছোটো কাকা যে আছে ছোটো কাকা যে সে আর কি কলকাতাতে কোনো একটা কিসের ব্যবসা করতো, বুঝতে পারলে তো, কোন একটা কিসের প্রোডাকশানে কিছু একটা শাড়ির মতো কিছু একটা ব্যবসা করতো। তো সেটা থ্রু দিয়ে তার আর কি ওখানে তোমার হলে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটি মেয়ে ছিল, তার সাথে সে আলাপ হয়, সেখান থেকে সে প্রেম টেম হয়ে সে বিএটি হয়ে সে তার হলে গিয়ে তার সে ফিজিক্সে এমএসসি করেছিল, সে এইখানে বাড়িতে এসে থাকা শুরু করে। তার সব মানে এবার সে এসে তার বলে না যে দৈহিক নারী সুলভ দৈহিক স্ট্রাকচার তার ছিল না, মানে বুঝতে পারলে একদম শুকনো একদম কাঠ খোট টাইপের, তাকে দেখতেও অতটা ভালো ছিল না, ঠিক আছে। এবং সেদিক থেকে দেখতে গেলে যে যে বড় যে মানে বউ আছে আর যে মেজো যে বউ আছে তাদের একদিক থেকে বলতে তাদের খুব সুন্দরই দেখতে ছিল, প্লাস তাদের ভরা যৌবন। তো ব্যাপার হলে কি কোথাও না মেয়েদের এই শরীর নিয়ে একটা ঈর্ষা থাকে, ঠিক আছে, সে তো মুখে বলবে না। তো আমি এরকম বহু কেস এরকম দেখেছি যেখানে ধরো একটা বাড়িতেই দেখেছি যে এখানে ধরো বড়ো মেয়ে যে আছে বড়ো মেয়ের তার রূপ মানে শারীরিক রূপ খুব ভালো, গুণ খুবই ভালো, ঠিক আছে, মেজো মেয়েরও এরকম খুব ভালো, কিন্তু ছোটো মেয়ে যে আছে ছোটো মেয়ে হলো গিয়ে একদম পুরো শিরিঙ্গে সুটকি টাইপের, বুঝতে পারলে তো। যে কিন্তু তার সবসময় মনে হয় মানে সে তার যে ইনসিকিউরিটি আছে তাকে যে এরকম মানে নারী সুলভ যে তাকে দেখতে না, বা তাকে যে তথাকথিতভাবে মানে দেখো আমরা ছেলেরা নারী সুলভ দেখতে হলেই কোনো মেয়ের দিকে তাকায়, এটা মিথ্যা কথা না, ঠিক আছে। তো খুব শিরিঙ্গে সুটকি মেয়ে তার যদি আমরা বহুদিন ধরে থাকতে যদি দেখি তার কোনো বড় গুণ আছে আদারওয়াইজ কিন্তু আমরা এটা সর্বজন সম্মতিত যে ছেলেটা প্রথমে ফিজিক্যাল বিউটির দিকেই যায়। এবার সেদিক থেকে বুঝতে পারো যে এখন 3টে বোন বেরোচ্ছে, তখন কি হচ্ছে যে মেজো বোন আর বড় বোনের দিকে লোকজন তাকাচ্ছে, ছোটো বোনের দিকে তাকাচ্ছে না, ছোটো বোন তখন ইনসিকিউরিটিতে ভোগে। তখন এরকম দেখেছিলাম সেই কেসটাতে যে ছোটো বোন তখন না নানাভাবে বড় বোনকে আর মেজো বোনকে ম্যানিপুলেট করতে হচ্ছে, ওদের চেহারাটা অ্যাকচুয়ালি প্রচণ্ড মোটা টাইপের, হ্যাঁ অ্যাকচুয়ালি সব স্লিম ফিগারটাই ভালো, যেটা হলো ছোটো মেয়ের, সে নিজেকে ম্যানিপুলেট করার চেষ্টা করতো স্লিম ফিগারটাই ভালো, বুঝতে পারলে তো। ওই ক্ষেত্রে কিন্তু তাই ছিল, মানে সেই যে ছোটো বউ যে ছিল ছোটো বউ কী করতো সে আর কি যে মানে সে ওই দিক থেকে না বলতে পারলে কথায় কথায় এই কথা শুনে তোমরা অশিক্ষিত, তোমরা কি বুঝবে হ্যাঁ তেন, আর ওই বাড়ির যে কাস্টম আছে রীতিনীতিগুলো আছে সেগুলো অসম্মান করে চলতো। তার একটা বলতে পারো যে শিক্ষা দীক্ষার জন্য না খুব বড় দম্ভ ছিল, সাংঘাতিক রকম, সবাইকে খুব অসম্মান করে কথা বলতো, নিজের হাজব্যান্ডকেও ছাড়তো না,
বুঝতে পারলে? এবং ওই বাড়িতে ওই মহিলা আসার পরেই শুরু হলো বাড়িতে মানে যত মানে ফ্যামিলিগত ভায়োলেন্স যেগুলো সেটা। তারাই কিন্তু বড় বউ আর মেজো বউ কিন্তু খুব একসাথে হ্যাপিলি ছিল। এবার ওই যে যে এসছে মানে হলো গিয়ে ওর মায়ের ছোটো কাকিমা, ঠিক আছে, তো সে আসার পরেই আর কি তার এখনকার দিনে আমরা যেটাকে বলি পিসিওএস এরকম, তার খুব সিভিয়ার স্টেট যে আছে তার সেরকম ছিল, তার কিন্তু সন্তানাদি ছিল না। বিয়ে প্রায় 6-7 বছর হয়ে যাওয়ার পরে তার সন্তানাদি হচ্ছিল না, ঠিক আছে। এবার বুঝতে পারো যে বাড়িতে দেখো সেরকমভাবে আলাদা কেউ কিছু বলেনি, তার কারণ হলো কি ওর বাড়িতে সেরকম ওর দাদু যে ছিল, দাদু কিন্তু যে প্রেম করে বিয়ে তার যে খুব ফেভারে ছিল তা নয়, কিন্তু এই যে রূপ যে এই মেয়েকে ঘরে এনেছে দেখার পরে তার দাদু কিন্তু মানে তোমার খুব রেগে যায় এই জিনিসটা দিয়ে। সে ছোটো বউকে মোটেও ভালো চোখে দেখতো না এবং দাদুকেও সে উঠতে বসছে, কারণ দাদুর তো সেরকম তিনি তো মানে একটা কী বলবো যে ওই স্থানীয় মানে একটা খুব বড় চাষি টাইপের ছিলেন, বুঝতে পারলে তো, পান্ডুয়াতে। তো তিনি এখানে যখন চলে এসেছেন তার শ্বশুরকেও এই মেয়েকে দুমদাম করে কথাবার্তা বলতো, মানে যে সময়কার কথা বলছি সেখানে বুড়ো মাথায় ঘোমটা দিয়ে শ্বশুরের সামনে থাকতো, বুঝতে পারছো। সে এখানে হুটহাট করে এরকম মাঝে মাঝে কথাবার্তা বলতো। এবং ততদিনে যখন তাদের বিয়ে হয়েছে না, ততদিনে কিন্তু মানে ভদ্রলোক বিপত্নিক, মানে ওর দাদু বিপত্নিক, মানে যে ওর যে মা আছে মানে যে কাকিমা আছে, কাকিমার যে ঠাকুমা ততদিনে দেহ রেখেছেন, কেমন। এবং এই যে ছোট যে কাকিমা আছে, ছোট কাকিমা সবাইকেই পড়াশোনা নিয়ে আর রূপ নিয়ে সবাইকে বলে বেড়াতো এইটাই আসল রূপ, এখনকার এটাই ওয়েস্টার্ন রূপ, এরকম বলে বেড়াতো যে সাহেবরা এরকম স্লিম ফিগার এরকম চায়, তোমরা হলে গিয়ে এরকম খুব বাজে বাজে মানে মোটা হাতি এই টাইপের কথাবার্তা বলতো, বডি শেমিং টাইপের করতো ওদেরকে। তো স্বাভাবিক। এবং না তারা বড় বউ যে আছে আর মেজো বউ যে আছে তারা কী বলতো, এই যে একটু চলো মানিয়ে চলি এরকম টাইপের ছিল। কিন্তু মানিয়ে চলতে চলতে তো একসময় চোখ দিয়ে জল পড়ে, যখন চোখ দিয়ে জল পড়েছে তখন স্বাভাবিক যে কাকিমার যে বাবা আছে সে একদিন তার ছোটো ভাইকে ডাকলো, ডেকে বললো যে তুই যদি বাড়িতে এমন কাউকে এনেছিস, তুই যদি অশান্তি যেটা হচ্ছে, তুই যদি এরকম বাড়িতে যদি আগুন লাগে তাহলে বেটার হবে তুই তোর বউকে নিয়ে কোথাও চলে যা। এটা মেজো ছেলে যে আছে আর বড় ছেলে যে আছে তারা দুজনেই জিনিসটা বললো ইন প্রেজেন্স অফ, এবং সেটা কিন্তু ডেকে ঠাকুরদাও বললো যে দেখো বাবা, তুমি নিজের মতো বিয়ে করেছো, আমাদের কোনো অসুবিধা নেই, তুমি থাকতে চাইলে এখানে থাকো, কিন্তু এই বাড়িতে আগুন লাগিয়ে আমরা কাউকে থাকতে দেবো না, এরকম, ঠিক আছে। ইতিমধ্যে হলে গিয়ে বড় যে ছেলে আছে তার 2টি সন্তান হয়েছে, মেজো যে ছেলে আছে তার তখন কি একটা সন্তান তখন হয়েছে, মানে হলো গিয়ে একটা সন্তানের বয়স হলে গিয়ে তো 2-3 বছর মতো, আর তার বড় সন্তান আছে। এই বড় সন্তান হলে গিয়ে ছোটো মামা, কারেন্ট ছোটো মামা, ঠিক আছে। আর বড় ছেলের যে ছেলে সে হলো গিয়ে বড় মামা, বুঝতে পারলে। এবার ব্যাপার হলে গিয়ে যে সেদিক থেকে এবার একদিন এই মেজবু মুখ ফুটে বলেই দিয়েছে, একদম ডাইরেক্ট মুখে বলে দিয়েছে যে তুমি এত যে বড় তোমার রূপ টুপ এরকম করো, তুমি তো বাজা, কতদিন চুপ থাকবে, বলে দিয়েছে এরকম করে। এইটা লেগে গেছে তার গায়ে, ঠিক, তুমি তো বাজা। বলছে আমাদের দেখেছো তো, আমাদের হলো গিয়ে ভরা বাগান, তুমি ওরকম তুমি রূপ নিয়ে তুমি এই যে তো পড়াশোনা বলছো হ্যান ত্যান, কোন জলটা তুমি খাচ্ছ, তারও লেগে গেছে। সে এরকম বলে দিয়েছে যে তুমি এত রূপ নিয়ে কী করবে, বা তুমি তো বাজা, তুমি নিজে কিছু করতে পারলে না, তুমি এরকম করে চিল্লাতেই পারবে, মানে ঘরের মধ্যে যে অশান্তি হয় আর কি, সাংঘাতিক রকমের। তো সেদিন থেকে ওর যে কাকিমা আছে চুপ হয়ে গেল, ঠিক আছে, চুপ হয়ে গিয়ে সে গজর করতো। কিন্তু ওদের বন্ধ ঘরের ভেতরে খুব ঝামেলা হতো, মানে এমনিতে বিয়ে হয়ে আসার পর থেকেই ছোটো কাকা আর ছোটো কাকিমার মধ্যে তুমুল মারামারি হতো, মানে একদম ফাটাফাটি মারামারি যেটাকে বলে সেটা, মানে গায়ে হাত তোলার এই ধরনের ব্যাপার স্যাপার। সেটা একদিন মানে দরজা বন্ধ করে হতো, একদিন চোখের সামনেও ঠাকুরদা দেখে বলেছিল এই কি আসপর্দা বৌবা, তুমি ছোটো ছেলে গায়ে এরকম হাত তুলছো কেন, এরকম টাইপের। মানে হয়তো কিছু একটা আনতে বলেছিল, সেটা আনতে ভুলে গেছিলো, তো সে আর কি চটি দিয়ে মেরেছিল, বুঝতে পারলে। তার যে হাজব্যান্ড যে আছে, মানে যে ছোটো কাকা আছে, ছোটো কাকা কিন্তু কোনোদিন ছোটো কাকিমার গায়ে হাত তোলেনি। হ্যাঁ, এবার ছোটো কাকিমা যে আছে, ছোটো কাকিমা তোমার হলে গিয়ে একদম পুরো মানে বলে না যে মানে একদম খুব উচ্চবিত্ত ঘরের একটি মেয়ে ছিল, এবং যেহেতু এরকম একটা মানে চাষির পরিবারে বিয়ে হয়েছে, যার চাষির ব্যাকগ্রাউন্ড, তারাও এই ছোটো কাকিমার সাথে কানেকশন কাট করে দিয়েছিল, বুঝতে পারলে। তো তার তো যার কোনো জায়গা ছিল না, বুঝতে পারলে, থাকতে গেলে এখানেই তাকে থাকতে হবে। আর ওই যে বললো বাজাজের ব্যাপারটা, তারপর থেকে সে চুপ হয়ে গেল। এই যে ঘটনাটা আছে, ঘটনার 1.5 বছর পরে আর কি, যে ছোটো ছেলে যে আছে, সে ছোটো ছেলে 1.5 বছর না, তার কিছু বছর পরে, হ্যাঁ, সে ছোটো ছেলে আস্তে মানে তুমি বললাম যখন 6-7 বছর মতো বয়স, তখন ছোটো ছেলে আর কি নিরুদ্দেশ হয়ে যায়। তাকে বহু খোঁজা হয়েছিল, তারপর তাকে পাওয়া যায়নি, বুঝতে পারলে। এবার যথারীতি ছোটো ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার প্রায় বছরখানেক পরে ছোটো কাকিমা সে কনসিভ করে, কেমন, হ্যাঁ কনসিভ করে, এবং তার একটি মেয়ে হয় যে হলো কি মাসি, ছোটো মাসি, ঠিক আছে। কিন্তু এই ছোটো মাসিকে দেখতে মানে ওই পরিবারের কারোর মতোই ছিল না, সেটা আমি তো দেখেছি। মানে প্রথমে আমি যখন দেখেছি আমি ভেবেছিলাম তো বাড়ির কোনো কাজের লোক হবে সেরকম, কারণ ওই ছেলেটা যে আছে, ওর যে মা আছে, মাকে অপরূপ সুন্দরী দেখতে ছিল, ঠিক আছে। সেইখানে যে ছোটো কাকিমা এরকম, আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে থাকে না যে তোমার হলে গিয়ে ঝি হবে এরকম টাইপের, সে যে ছোটো মাসি, আমি প্রথমে ভাবতে পারিনি সেটা, মানে
হয়তো আমারই দোষ হবে, আমার তো ওটা এক্সপেকটেশনটা একটু অন্যরকম ছিল। তো সেই দিক থেকে তো তখন আমি মানে এবার সেই যে আছে এই যে বাচ্চাটা যে হলো এরকম টাইপের, যে এবার তখন আবার সে ঝামেলা শুরু হলো যে কি আমাকে বাজা বলছিলে হ্যান ত্যান, আমি তো বাজা না এতে। এবার সেই বেশি করে বলতে হলে গিয়ে সে মেজো বউকে, এবার মেজো বউ না তখনও আর কি মানে মেজো বউ এমন অবস্থা হয়ে গেছিলো তার তার ছোটো ছেলেকে হারিয়ে সে ছোটো ছেলেকে হ্যালুসিনেট করতো, বুঝতে পারলে, ঘরের মধ্যে যে 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 এরকম ও ছোটো ছেলে নাম ছিল বাচ্চু, এই বাচ্চু এসছিস বলে এরকম। তার বড় ছেলে বোঝাতো মা মা বাচ্চু নেই। তার বড় বোঝাতো মানে যে মেজো কাকা, সে বোঝাতো এই তুমি মানে বড় কাকা যে ওই কাকিমার মেজো ছেলে, সে বলতো এই তুমি কী করছো এগুলো। তো করতে 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 সেই মেজো যে কাকিমা আছে সে মানে মোটামুটি না সেটা পাগল মতো হয়ে গেছিলো, ঠিক আছে। তো সে বলতো এবং সে বলতো যে মানে এই জায়গাটা একটা খুব মানে যে জায়গাটা আমার হঠাৎ করে ক্র্যাক হলো, আমার মনে হলো জিনিসটা একটু যে একটা লিড পেয়েছিলাম বলে আমার মনে হলো। সে বলতো যে এরকম টাইপের যে যে ওই যে তুলসী মঞ্চের পাশে ওই তো বাচ্চু দাঁড়িয়ে এ বাচ্চু আয় খাবি আয় খাবার বেড়েছি আয়, এরকম করে ডাকতো। আর তখন গিয়ে তো বড়ো ছেলেকে কোথায় ভাই, কোথায় মা এরকম করে গিয়ে বলতো, মানে তার যে যে এখন যে ছোটো মামা আছে সে কোথায় মা, কই আমি দেখতে পাচ্ছি না তো, যে তো কী বলছো তুমি, কোথায় ভাই নেই তো, এরকম টাইপের। তো সে তার হাজব্যান্ডে গিয়ে বলতো কী করছো তুমি, কি এরকম হয়ে গেছো। এবার এই যে জিনিস আছে আর যে মেজো ছেলের যে ছোটো ছেলে আছে তাকে ঠাকুরদা খুব পছন্দ করতেন। তো ব্যাপার হলে গিয়ে যে যখন তোমার হলে গিয়ে মেজো ছেলে যখন ইসে হলো মানে যখন তার নিরুদ্দেশ হলো, তার কিন্তু মেজো ছেলে নিরুদ্দেশ হয়েছে তার মানে ঠিক যে সময় আর কি তোমার ধরো মানে ওর যে ছোটো কাকিমা যা কনসিভ করবে তার কিছুদিন আগে তার ঠাকুরদা আর কি চোখ বোঝেন, ঠিক আছে। তিনিও এবং মানে তিনি এরকম কথা আছে আমাকে পরবর্তীকালে, আমি তো বলবো সেই জায়গাটা বলেই দিচ্ছি, এই জায়গাটাতে ওর মামার সাথে যখন পরবর্তীকালে কথা বলেছিলাম যে বড় মামার সাথে, হ্যাঁ, এবং সে বড় মামা কিন্তু তখন বড় মামা কেন ছোটো মামাও সে কিন্তু আমাকে মানে খুব রিল্যাক্টেন্টলি আমাকে বলেছিল যে আমার মা না আমার দাদুও কিন্তু দেখতো, আমার দাদু কিন্তু এরকম চুপ করে থাকতো, এরকম করে একটা ইজি চেয়ার ছিল, ইজি চেয়ার এরকম বসে চুপ করে থাকতো এরকম টাইপের। হ্যাঁ, একবার নাকি সেরকমভাবে দেখতো আর ওই তুলসী মঞ্চের পিছন দিকে দেখতো, এরকম করে দেখতো, তুমি পিছন দিকে দেখতো, দেখে তারপরে ছোটো বলতো ভেজে বউ ঘরে যাও, এরকম করে বলতো। আর অনেক সময় যদি হয়ে যেত একটু বয়স হয়ে গেলে না মানুষের স্নায়ুগুলো একটু হালকা তো শুরু করতো, সে বলতো এই বাচ্চু তোর মা তোকে ডাকছে না, যা খেতে যা, এরকম করে বলতো। তখন উনি গিয়ে ফটাস করে মানে ওই একবারই শুনেছিল এরকম টাইপ বলেই উনি চুপ করে গেছিলেন, বুঝতে পারলে। তার কয়েকদিন পরে উনি আর কি মানে তিনি বলতে পারে যে কষ্টে একদিন রাত্রেবেলা ঘুমোতে যান, আর তিনি মানে তার আগে দুদিন তিনি কথা বলছিলেন না, মানে রাতের বেলা খেতে বসে তিনি এরকম খেতে হট করে খাওয়া ফেলে দিয়েছিলেন। এবং তখন ওই যে ওর মা যে আছে ওর মা ভাত বাড়ছিল, থাকে না যে বাড়ির বড় মেয়ে তারা ভাত বাড়ছে, তখন বাড়তে তখন বলেছিল যে এরকম যে টুনি ভাতটা মুখে তিতো ঠেকছে রে বলে উঠে গেছিলো, যা খাবো না এরকম। তো বলছে কী হয়েছে দাদু, বলছে না রে খাবো না এরকম। তো বললে কী হয়েছে বাবা, কী হয়েছে, বাকিরা যারা আছে সেরকম। তো সে এখানে গিয়ে আসলো, তখন বললো তুই একটা, তখন বলছে টুনিকে বললো টুনি শোন আমার ঘরে একটু আসিস তো। তবে সে সেইখানে সে তার হাত ধরে কিছু একটা বলেছিল, সেটা কিন্তু আমাকে কাকিমা বলেনি, যে কিছু একটা বলেছিল, বলে টলে গিয়ে সে বলেছিল যে ভাইগুলোকে একটু দেখিস টেকিস এরকম টাইপের, ওদের কাছে তোর কাছেই ছেড়ে গেলাম, হ্যাঁ, বললো ঠিক আছে এবার তুই যা, ভালো থাকিস, এমনভাবে বলছিল ভালো থাকিস যেন তিনি জানতেন যে পরের দিন তিনি সকাল দেখবেন না। তো হলোও তাই, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা যে হলো, ব্যাপারটা হওয়ার পরে না এবার এদের তখন এরা অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে পারছো যে ছোটো মাসি আছে তার থেকে এই যে বাকি যে দুজন ভাই আছে যে আর যে ওর মা যে কাকিমা যে আছে, কাকিমা অনেকটাই তখন বয়সে বড়। তো তখন তারা অলরেডি এবার তখন তারা কি করেছে, তখন এরা যে এমএসসি করেছে এরাও করে ফেলেছে, বুঝতে পারলে। তো বললাম না যে বড় মামা খুব ভালো ছিল, ঠিক আছে। এবং তুমি শুনলে অবাক হয়ে যাবে যে বড় মামা মানে তখনকার দিনেও রাজাবাজার যে সায়েন্স কলেজ আছে সেখান থেকে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছিল, ওই জন্য অতগুলো ফ্যান ট্যান ওই জিনিসপত্রগুলো, ওই বললাম না কয়েল টয়েল সারাতো এই জিনিসগুলো এরকম টাইপের। আমি তো ভেবেছিলাম টেকনিশিয়ান বা কোনো রকম এরকম, তবে দেখলাম না মানে সেই সময়কার দিনে ছিল, কিন্তু পরবর্তীকালে মানে আরও কিছু করতো, সেটা করা হয়ে ওঠেনি। তার যে ছোটো মানে যে মেজর ছেলের যে বড় ছেলে আছে মানে যে ছোটো মামাও তোমার হলে গিয়ে সে ম্যাথমেটিক্সে এমএসসি করেছিল, সে আবার প্রেসিডেন্সি কলেজ থেকে। আর যে বড় মেয়ে আছে সে বড় মেয়েও তোমার ইকোনমিক্স অনার্স ছিল তোমার প্রেসিডেন্সি থেকেই। তো এইগুলো করার ফলে এই যে ছোটো যে কাকিমা আছে তার যে একটা ছিল যে আমি বিরাট বড় একটা হয়ে গেছি সেরকম টাইপের। তো
আমি যে পড়াশোনায় ভালো, এই বংশে তোমাদের আর কেউ এরকম 14 গোষ্ঠীতে নেই, 14 গোষ্ঠীতে হতেও পারবে না, এরকম একটা যে ব্যাপারটা ছিল সেটা তখন কেটে গেল। এবং সেইটা যখন হলো তখন কিন্তু যখনই সে বলতে শুরু করতো তখন কিন্তু দেখতে তো পেতো চোখের সামনে। এরকমও হয়েছে, আমাকে ওর কাকি বলছে জানিস তো যে আমার ছোটো কাকি আমার কলেজে গিয়ে মানে সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গিয়ে সে এরকম দারোয়ানকে জিজ্ঞেস করেছিল আমার নাম করে যে এরকম কি উপরে দারোয়ান বলছিল আপনি কি পাগল, আবার কি লোকজনের নাম জেনে রাখবো এরকম টাইপের, সেরকম গিয়ে বলেছিল এরকম। এবার কোইন্সিডেন্টালি তার মানে একজন বন্ধু সে আর কি তখন গেটের ওখান দিয়ে পাস হচ্ছিল, সে তখন ওখানে বলে হ্যাঁ ব্যাপার কী বলুন তো, যে তা আমি চিনি, হ্যাঁ কী 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 বলুন কী ব্যাপার, না জানতে এসছি পরে কিনা এরকম টাইপের। হ্যাঁ তো তখন বলেছিল যে কি আপনি মানে, সেটা বলছে হ্যাঁ এরকম পরে, আচ্ছা 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 বলে সে খুব দ্রুত চলে যায়। হ্যাঁ তো তারপরে আর কি সেই গিয়ে সেই যে বন্ধু আছে সেই গিয়ে কাকিমাকে বলে যে জানিস তো এরকম এরকম টাইপের ব্যাপার, তো কাকিমার সাথে সাথে বুঝতে পারে কে গেছিলো, 2 2 4 হয়ে গেছিলো। তো এই যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা থেকে একে তো রূপ নিয়েছিল ব্যাপারটা, এবার আগে ওর যে ইন্ডিভিজুয়াল অহংকারটা ছিল সেটাও এক জায়গায় ব্রেক হয়ে গেল ওই জায়গাটাতে, বুঝতে পারলো তো। তো সেখানেও খুব ভেঞ্জফুল হয়ে উঠলো যে আমি মানে যে আমার যে একটা জায়গা ছিল সেটাও তো চলে গেল। এবার তখন কিছু উল্টোপাল্টা বললেই এরাও ছাড়তো না, এরাও নানা রকমের কথাবার্তা বলতো। এই যে তোমার যে যে 2 ছেলে আছে, বড় মা ছোটো মামা আর যে বড় ওর যে ওর মা আছে যে, তারা ওই জিনিস বলতো। এই সময় কী হয়ে গেল, এই সময় হলে গিয়ে এই টাইমটাতে তোমার যে ওর বাবার সাথে আলাপ হলো, ঠিক আছে, তো মানে যে বন্ধুর বাবার সাথে আলাপ হলো ওর মায়ের, এবং সেই যে বন্ধুর বাবা যে আমার যে বন্ধুর বাবা আছে মানে কাকু যে আছে গত হয়েছে না, কাকু তখন গিয়ে একদম সোজা গিয়ে একদম যে বললে যে এরকম টাইপের যে ওই কলেজের ওই সময় থেকেই আলাপ তিনি বললেন যে দেখো আমি এরকম তোমাকে, তখন কাকু চাকরি করছে, ঠিক আছে, তখন কাকু তোমার হলে গিয়ে ইস্পাত ভবনে চাকরি করে, আর কাকু ইসেতে সেলে চাকরি করতেন। তখন বললো আমার তোমার এরকম পছন্দ, আমি তোমাকে বিয়ে করতে চাই এরকম টাইপের। তখন বললো ঠিক আছে বিয়ে করতে চাও তাহলে আমার তো পরিবারে এখন কি সেরকম কিছু নেই, তুমি আমাদের বাড়িতে এসে সবার সাথে কথাবার্তা বলো এরকম। তো বাড়িতে এসে তখন বললো আমার ভাইরা আছে, তোমাকে তো সব কিছু জানতে হবে, আমরাও তোমার বাড়িতে যাবো। তো সে ব্যাপারে কথাবার্তা হয়, তো হয়ে খুব ধুমধাম করে বিয়ে হয়, খুব সাংঘাতিকভাবে বিয়ে হয় এরকম টাইপের। হওয়ার পরে তারপরে সেইখানে ওর যে ছোটো মাসি আছে, ছোটো মাসিকে নাকি যে এই যে যে কাকুর যে পরিবারের আছে মানে পাত্রপক্ষের কেউ আছে তারা দেখি রিসেপশনে একদিন ঢুকতে দেয়নি। তখন বলছে এই এখানে তুমি অন্য কোথাও যাও, মানে অন্য কোনো বাড়ি, তুমি তো ভুল জায়গায় এসছো। সে একটা নর্মাল ড্রেস পরে এরকম করে দৌড়ে দৌড়ে, তার তো দিদির বিয়ে, সে তার তো কিছু ভাবেনি, সে তখন খুব ছোটো, দৌড়ে দৌড়ে ঢুকে না না বাচ্চা তুমি অন্য কোথাও যাও এরকম টাইপের। তো তখন বলছে এই কার বাচ্চা, এই আমাদের রাস্তা থেকে হয়তো চলে এসছে, এইটা ওর মা শুনেছিল, মানে ছোটো কাকিমা। ছোটো কাকিমা তখন এসে বলে আমাদের বাড়ির এরকম মেয়ে হ্যান ত্যান, না দেখে তো মনে হয় না আপনাদের বাড়ির মেয়ে এরকম। তা আমার মনে হয় যে পাত্রপক্ষের এবার এটা বলাও তো উচিত না, না তুমি জানো না, তুমি দুম করে কেনই বা বলবে কথাটা এরকম। তো সেটাতে বাচ্চাটা খুব কাঁদে, মানে খুব মানে কাঁদতে কাঁদতে চলে আসে যে জানো তো মা আমাকে ঢুকতে দেয়নি। এবার তারপরে গিয়ে তো কাকিমা গিয়ে এই তুই তো আয় তোকে কে ঢুকতে দেয়নি, তারপর নিয়ে গেছে, তারপরে বড়ো মামা গেছে, ছোটো মামা গেছে, সেখানে গিয়ে যে জামাই যে আছে মানে কাকু যে আছে, কাকু হাত জোর করে গিয়ে ছোটো কাকিমার কাছে ক্ষমা চেয়েছিল যে এরকম ব্যাপারটা এই জিনিসটা এরকম টাইপের সমস্যা। তো এইটার পর থেকে আর কি এরপরে আস্তে আস্তে মানে বিয়েটা হয়ে যায়, বিয়েটা হয়ে যাওয়ার পরে কিন্তু ওই কাকিমা যে আছে, কাকিমা এরপর থেকে আর কি যে বড় যে মেয়ে আছে তার সাথে কথাবার্তা বলা একদম বন্ধ করে দেয়, ঠিক আছে। ইতিমধ্যে কি হয়, বিয়ে হয়ে যাওয়ার পরে আর কি মানে কাকিমার যে বাবা মা দুজনেই গত হয়ে যান। মানে গত হয়েছিলেন তার আগে তারা না যে বড় ছেলে আছে তার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক আছে, মানে কাকিমার যে ভাই, এবং তারপরে যে ছোটো ছেলে আছে তারও বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। ততদিনে কিন্তু ছোটো কাকা যে আছে, ছোটো কাকা ততদিনে বেঁচে, বুঝতে পারতো, মানে এইটা মানে বড়ো কাকা মানে বাবাও বেঁচে, মেজো কাকা মানে যে বড়ো কাকা মানে যে মেজো ছেলে সেও বেঁচে, ছোটো ছেলে সেও অ্যাকচুয়ালি বেঁচে। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে এই যে বড়ো মেয়ে যে একবার বেরিয়ে চলে গেছে তারপর থেকে না এই যে বাকি যারা আছে তাদের যতবারই বিয়ে দেওয়ার চেষ্টা আর বিয়ে আর দেওয়া যাচ্ছে না, ঠিক আছে, না বিয়েটা একেবারেই বন্ধ হয়ে গেছে, বুঝতে পারো তো, কিছুতেই তার বিয়েটা দেওয়া যাচ্ছে না এরকম। এবং সবচেয়ে বড় কথা বিয়ের কি বলছি, যার কাজকর্ম যে আছে মানে ধরো চাকরি যে অপরচুনিটি সেটাও হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ মানে ধরো যে ইন্টারভিউতে যত বলেছে জয়েনিংয়ের জন্য, এমন ধরো কোনো একটা জায়গায় গেছে, সে ধরো বলেছে জয়েনিংয়ের জন্য, সে মানে ওর কাকা যে আছে মানে ওর যে মানে বড় মামা যে আছে, বড় মামা তোমার হলে গিয়ে ওএনজিসিতে চাকরি পেয়েছিলেন তিনি, ঠিক আছে। যতগুলো চাকরির চেষ্টা হচ্ছিল মানে যে ছোটো যে ছেলে বা ছোটো মামা যে আছে বড় মামা, তাদের সমস্ত চাকরির অপরচুনিটিগুলো তোমার কেটে বাদ চলে যাচ্ছিলো, বুঝতে পারলে, মানে খুব অদ্ভুত ঘটনাতে বাদ চলে যাচ্ছিলো। তো যেরকম ধরো কারো অ্যাপার্টমেন্টের আসার কথা ছিল, সে যে পোস্টম্যান যে আসছে, যে পোস্টম্যানের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা ধরো যে যেখানে আর কি রাখা ছিল সেখানে ধরো কোনো আগুন টাগুন লেগে গেছে, মানে মোট কথা হলে গিয়ে কোনোভাবে চাকরিতে জয়েন করা যাচ্ছিলো না, বিয়ে যে আছে বিয়ে দেওয়াই যাচ্ছিলো না। তো এরকম অবস্থাতেই আর কি তোমার যে কাকিমার যে বাবা মা আছে তারাও মারা যায়,
যে আর তখন হলো গিয়ে তোমার যে মেজো যে বউ আছে সে ততদিনে আর কি মানে যার ছেলে হারিয়েছিল সে ততদিনে পাগল হয়ে গিয়ে সে মারা যায় আর কি, ঠিক আছে। তো এবং তখন মেজো যে যেটা মানে মেজো যে কাকা আছে তার খুব মানে মানে মেজো যে ছেলে আছে তারও মানে খুব খুব ভালো অবস্থা না সেরকম। এবার এই যে বড় ছেলে ছোটো ছেলে আর মেজো ছেলের মাঝখানে না বয়সের একটা গ্যাপ ছিল, ততদিন ছোটো ছেলে ততদিন তাও কিছুটা ঠিকঠাক এরকম টাইপের আছে। এবার ইতিমধ্যে তোমার হলো কি একই দিনে তোমার এই ছোটো কাকিমা আর হলে গিয়ে তোমার যে মেজো যে ছেলে আছে তারা দুজনেই মারা গেল একই দিনে। এমনকি সেই ঘটনাটা বলছি, ঠিক আছে। হঠাৎ করে ছোট কাকা যে আছে তার শখ হলো যে সে বাগান করবে, বুঝতে পারলে। তো তুলসী মঞ্চ যে আছে তার পাশে কিছুটা পরিত্যক্ত জমি পড়েছিল, সেটা ওই যে জমিটা আমি তোমাকে বললাম যে ওইখানে তোমার মানে টমেটো গাছ আর ছিল এরকম। তো সেদিন তিনি ওখানে তোমার হলে গিয়ে মাটি খুঁড়ে মানে যা জমিটা তৈরি করছিলেন। হ্যাঁ, তিনি এবার হঠাৎ করে যখন দুপুরবেলা খাবার দেওয়ার মতো সময় হয়েছে তো ছোটো কাকিমা এরকম করে ডেকেছে যে আসো খেয়ে যাও এরকম টাইপের খাবার দাবার এরকম বাড়ছে। আর ততদিনে ছোটো কাকিমা না মানে ওই জয়েন্ট ফ্যামিলির মতো মেয়ে ছিল না, খাওয়া দাওয়া আলাদা করে ভাগ বাটোয়ারা হয়ে গেছে, বুঝতে পারলে তো এরকম। এবার মানে বড় ছেলে আর যে ছোটো ছেলে আছে, ঠিক আছে। তো এবার ব্যাপার হলে গিয়ে ছোটো কাকিমা যে আছে ছোটো মাসি কিন্তু সেরকম নিজের মায়ের মতো ছিল না। তখন ছোটো মাসি কী করতো, রান্না করে তার বড়দা আর যে ছোটদা আছে তাদেরকে খাওয়াতো, বুঝতে পারলে। ছোটো কাকিমা না আমি ওখানে খাবো না, আলাদা করে খাবো। ছোটো কাকু অ্যাকচুয়ালি ওখানেই খেতে বসতো। তো সেইখানে এরকম ছোটো কাকিমা আর ছোটো কাকিমা নিজের ঘরে গিয়ে খেত, সবার সাথে খেত না। এবার তখন এরকম করে ছোটো কাকিমা বলছে এই তোমার খাবার দিয়েছে তুমি যা খেতে যাও, এরকম যখন বলে চলে গেছে। তারপরে কিছুতেই তখন দেখছে খেতে যায় না। তো তখন ইসে ডাকতে এসছে যে বাবা যে মানে যে মাসি যে আছে, বাবা তুমি আসবে না। তখন দেখছে এরকম করে ওই যে দাওয়াটা যেখানে আমি প্রথম দেখেছিলাম যে সিঁড়িতে যখন উঠেছে ওই যে মানে যে দালানটা যেটা ওই জায়গাটাতে এরকম হাতের মধ্যে কোদাল নিয়ে এরকম করে বসে আছে যে ছোটো কাকা, চোখ লাল হয়ে আছে এরকম টাইপের, টপ 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 করে চোখ দিয়ে জল পড়ছে, মানে বোঝা যাচ্ছে যে মাটিটা মানে গাল দিয়ে এরকম জল পড়ছে আর যে মাটিতে যাচ্ছে মাটিতে মানে চোখের জল পড়ছে। বাবা কী হয়েছে। তখন সেই ছোটো কাকা কিচ্ছু বলেনি, বলছে তুমি আমার কোদালটা নিয়ে যা, ঠিক আছে। নিয়ে গেছে, নিয়ে গিয়ে তখন বলছে কি তুমি খাওনি, ছোটো কাকিমা ঘর থেকে বলছে। তখন আস্তে আস্তে সে ঘরের মধ্যে ঢুকেছে এরকম টাইপের, ঘরের মধ্যে ঢুকে এবার তখন মানে সে ওই ছোটো কাকিমা যে আছে ছোটো কাকিমা বলছে কী খাওনি, হাতে কোদাল কেন, কোদাল কী হয়েছে কী ব্যাপার, এরকম কোদালটা দেখেছি কি তুমি কী করছিলে বলে একটু এসে উঠানের থেকে, যেই তোমার উঠানের দিকে তাকিয়েছে তাকিয়ে ওই যে যেখানে খুঁড়ছিল ওই জায়গাটা এরকম করে উঠেছে ছোটো কাকিমা। যেই করেছে তখন ছোটো কাকা এরকম করে রক্ত বলছে ওর মাসে মানে যেটা ওর মাসি বলেছিল যে এরকম করে কটমট করে তাকিয়ে আছে এরকম করে বলেছে। তখন ইসেকে মাসিকে বলতে আমার কোদালটা নিয়ে যা, নিয়ে গিয়ে তারপরে বলেছে তুমি চলো ঘরে চলো, ঠিক আছে। ঘরে গিয়ে মার দরজা বন্ধ করে বেদম মার, কেন মারছে কেউ জানে না, ঠিক আছে। তো কিন্তু সেই জিনিসটা হয়ে যাওয়ার পরে তখন ছোটো কাকা বললো যে ছোটো কাকা তখন ইসেকে তো বেরিয়েছে খাওয়া দাওয়া করে দিই, তখন বললো যে আমি থানায় যাচ্ছি, ঠিক আছে। হট করে বললো যে আমি থানায় যাচ্ছি, একটা ব্যবস্থা হবে। হ্যাঁ, আর তার আগে বলে আমি মেজদাকেও বলছি, গিয়ে তখন মেজদা সেই যে বলেছে সেই তো মেজদা চিৎকার কী বলছিস তুই, এরকম কী বলছিস এরকম করে চিৎকার করছে, পুরো বাড়ি কেউ তো কিছু বুঝতে পারছে না কী হচ্ছে। তখন হঠাৎ করে সেইখানেই মেজো যে কাকা মানে মেয়ে যে ছেলে আছে সে হার্ট অ্যাটাক করে আর কি ওখানে খুব বাজে অবস্থা হয়ে যায়। তখন ওই যে বাড়ির দু ছেলে যে খাওয়া ফেলে তাকে নিয়ে দৌড়ায় হাসপাতালে। আর তখন যে ছোটো ছেলে তখন কিচ্ছু না বলে সে থানার পথে বেরোয়, ঠিক আছে। তো সে ছেলেও আর ফিরে আসেনি কোনোদিন, ছোটো কাকা নির্দেশ হয়ে যায়, ঠিক আছে। এবং তার একদিন মতো হাসপাতালে ছিল, যে মেজর যে ছেলে ছিল সে ওখানে ছিল, থাকার পরে আর কি তিনি ওখানে হার্ট অ্যাটাক হয়ে যান। মানে হয়তো তিনি কিছু একটা ছোটো কাকা তাকে কিছু একটা বলেছিল যে তিনি নিতে পারেননি জিনিসটা, বুঝতে পারলে। তো এরকম হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে তাকে যখন দাহ করে ওরা বাড়িতে এসে ঘরের দরজা খুলে, মানে বড় যে ছেলে আছে বড় ছেলে এরকম যে কী ব্যাপার কাকিমার দরজা খুলছে না, তখন ওই যে ছোটো যে মেয়ে আছে মাসি তখন বাইরে ছিল, হ্যাঁ মানে পিছনে আসছিল। তখন এরকম দরজা খুলে এরকম যে বড় তখন তো বড় হয়ে গেছে ওরা, খুলে এরকম করে তাকে ভাট করে দরজাটা বন্ধ করে দেয়। দরজাটা বন্ধ করে দিয়ে সেকে বলে যে ছোটো মামা আছে তাকে বলে তুই বাড়ি নিয়ে যা। গেছে তা বলে পাড়ায় এরকম ক্লাব লোক ডাক, তারপর ডেকে নিয়ে এসে তারপরে সেই বডি নামিয়ে সেদিনে এরকম তারপরে তো পুলিশ কেস হয়, পোস্টমর্টম হয়, হ্যান ত্যান এই জিনিসপত্রগুলো হয়, দাহ করে ওখানেই ঝামেলাটা পুরো মিটে চলে গেছে, বুঝতে পারো তো, শেষ হয়ে গেছে আমাদের ঝামেলাটা। এই ঘটনা হয়ে যাওয়ার প্রায় 6 মাস পর থেকেই মানে শ্রাদ্ধ শান্তি যাদের করার মানে একদিনে, এবার ছোটো কাকার কী হয়েছিল তাকে আর কোনোদিকে খুঁজে পায়নি, ঠিক আছে। কিন্তু 2 সপ্তাহ পরে
চন্দননগর ঘাটে একটা বডি ভেসে উঠেছিল, বুঝতে পারলে? তদিনে তার যে মানে চোখ মুখগুলো ফুলে গিয়ে এমন অবস্থা হয়ে গেছিলো সাংঘাতিক রকমের, যে সেটা বডিটাকে আইডেন্টিফাই করা যায়নি। ওদেরকে ডেকেছিল, ওরা গেছিলো, কিন্তু ওরা সেটাকে আইডেন্টিফাই করতে পারেনি। হ্যাঁ, এখন কারণ যে যখন বেরোচ্ছে ছোটো কাকা, তখন আর কি মাসিকে ডাকা হয়েছিল। এবার মাসি তখন গেছে, মাসি তখন গিয়ে বলেছে কিছু বুঝতে পারিনি, ছোটো মেয়ে তো, বলছে এটা বাবা কি বাবা না আমি তো বুঝতে পারছি না। তো ওটা মোটামুটি মিসিং একটা ব্যাপারই থেকে যায়। কিন্তু তুমি যদি ধরো ওই বডিটার কথা যদি ধরো, তাহলে কিন্তু বলতে হয় যে তিনজনই একই দিনে আর কি সাফ হয়ে গেছিলো, বুঝতে পারলে? আর তুমি কখনো মানে কোনো দিন মানে দৈবাতক্রমে বা দুর্ভাগ্যক্রমে তুমি কোনো দেখেছো যে জলে ডুবে মরে গেছে, তারপরে তার বডি কীরকম হয় দেখতে দেখেছো তুমি কখনো? হ্যাঁ, তুমি দেখে বুঝতে পারবে না। আমি দেখেছিলাম কুমিরে টেনে নিয়ে গেছিলো একজনকে, আচ্ছা, ফারাক্কাতে। হ্যাঁ, ফারাক্কাতে আমি দেখেছিলাম কুমির একজনকে টেনে নিয়ে গেছিলো, তার বডিটা কয়েকদিন পরে ভেসে উঠেছিল। তো এমনভাবে ডিস্টার্ট হয়ে যায়, মানে কুমির তো মানে কেটে নিয়ে চলে গেছে, ধরো এখানে এই টাইপের পা দুটো এরকম কেটে নিই, কিন্তু বডির যেটুকু পার্ট আছে সেটুকু পার্টি জলে এত মানে মানে ফুলে ফেপে যায় না যে তুমি আইডেন্টিফাই করতে পারবে না যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, বুঝতে পারলে? তো আমাদের খুব অসুবিধা হয়েছিল তখন। আমি অলরেডি একটা জায়গায় চাকরি করি, আমি বলবো না সেটা, কারণ সেটা সরকারি চাকরি ছিল একটা। তো সেই কাজেই আমি ওই জায়গাটা ছিলাম। তো যথারীতি আমি তখন মানে এই যে জিনিসটা যখন দেখেছি, তো মানে ওরা যখন দেখেছে, দেখার পরে তারপরে ওই 6 মাস পর থেকে ওদের বাড়িতে ছুঁড়ে উপদ্রব, ওই থালা বাসন ছুঁড়ে মারার উপদ্রব। দুপুরবেলা হলেই থালা বাসন ছোঁড়া স্টার্ট, ঠিক আছে? বাড়িতে হলো দুম দুম করে এরকম যে আওয়াজ আছে, সেই জিনিসটা আর কি তোমার স্টার্ট, বুঝতে পারলে? দুম দুম করে যে আওয়াজটা আছে সেটা কিন্তু মানে ওর কিন্তু আগেও হতো, জানো তো? আগেও মানে হলো গিয়ে যে যখন ওর মানে ছোটো কাকা যেদিন মানে এই ঘটনাটা যেদিন ঘটলো, বাড়ি থেকে বেরোবে, তারাই কিন্তু 1-2বার এরকম বাড়ি কেঁপেছে দুম করে। এবার এইটা আমি কোথা থেকে জানলাম? আমি যখন এত কিছু জানলাম, মানে এতটা যখন জানলাম আমি কাকিমার কাছ থেকে, তখন কাকিমা আমাকে বললো যে এরপর দিন আমি যখন বাড়ি যাবো তুই আমার সাথে যাবি, ঠিক আছে? তুই একা যাবি না। তো যথারীতি আমি, আমার বন্ধু আর কাকিমা, আমরা তিনজনে গেলাম। যাওয়ার পরে সেইখানে তো আমি তো যখন ঢুকছি তখন আমাকে বললো যে তুই আমার সাথে আয়, এখন তোর ভয় নেই, ঠিক আছে? আমি বললাম আমি ভয়টা পাচ্ছি না, সেরকম ব্যাপারটা নেই, কিন্তু আমি তো জানি না যে কী আছে ওরকম টাইপের। এবার শান্তদীপ, আমি যখন ঢুকছি তখন প্রথমে আমি তো জানতাম না আগে কী ব্যাপারটা ছিল, এবার তো আমি জানি। তো আমি তখন গুরুনাম জব জব করতে 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 ঢুকলাম, ঠিক আছে? জব করতে করতে ঢুকলাম। যখন আমি ঢুকছি, ঢুকে আমি তোমার হলে গিয়ে উঠোনে দাঁড়িয়েছি, উঠোনে গিয়ে এরকম করে ধরো এরকম দরজাটা গেছে, এরকম গিয়ে তো বললাম 2-3টে দরজা পেরোতে হয়, বেরিয়ে গিয়ে এরকম, তারপরে এই দিকটা ডান দিকটা ঘুরলে তোমার হলে গিয়ে উঠোনটা, মানে পুরো যে চাতালটা যেটা, তার আমার সোজাসুজি হলে গিয়ে তুলসী মঞ্চ, তার পিছনে হলে গিয়ে তোমার একটা ইসে মানে হলে গিয়ে যে বাগানটা আছে, ওই জায়গাটা আছে ওইখানটাতে। আর এই দুপাশ যে আছে, দুপাশে হলে গিয়ে যে চাতালটা তোমাকে যে বললাম যে বসার যে জায়গা, ওইখানে ভাঙা জিনিসপত্র জড়ো করা, ঠিক আছে? তখন আমি বললাম যে এই যে জিনিসগুলো আছে এগুলো এখান থেকে বের করা যায় না? বলে আরে আমি তো বলছি ছোটকা তো বের করে করছে না, মানে ছোটো মামা যে আছে, বলে দাঁড়া আমি ব্যবস্থা করে দেবো এরকম টাইপের। তো সেখানে তখন ওই বড়ও ছিল, ছোটো মামা তো আসতেই চাইলো না আমার সামনে, পরবর্তীকালে এসেছিলো। তো তখন বড় মামা তখন আমাকে বসে সেইখানে বসে মাসি পুরো আখ্যানটা আমাকে বললো যে এই ধরনের কী জিনিসপত্রগুলো এরকম হচ্ছে। এবার তখন ওরা বললো যে প্রথমে গিয়ে ওর কাকিমা বললো তুই আগে একটা কাজ কর, যে রান্নাঘর যে আছে রান্নাঘরটা আগে বাইরে থেকে হ্যাশবোল্ট মার, ঠিক আছে? রান্নাঘরটা হ্যাশবোল্ট মেরেছে। এবার আমরা যখন গেছিলাম তখন ধরো এইরকম কত হবে, এই 11:30 এরকম টাইপের সময় হবে, গিয়ে ওখানে হ্যাশবোল্ট মার। তো আমরা রান্নাঘরটা করে হ্যাশবোল্ট মেরেছি, মারার পরে বসেছি, বসে তারপরে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু শুনছি যে ঠাং ঠুং করে এরকম আওয়াজ হচ্ছে, মানে ওই ভেতর আর কি, মানে ভেতর থেকেও ছুটছে কিছু, সেটা ধরো তোমার দরজায় বাড়ি লেগে চলে আছে। হ্যাঁ, তো আমাকে কাকিমা বললো ওইদিকে নজর দেওয়ার কোনো দরকার নেই। আমি বললাম ঠিক আছে হতে থাকো জিনিসটা। হ্যাঁ, তো মাসি তো বারবার এরকম করে দেখছে, বড় মামা এরকম দেখছে। হ্যাঁ, জন্য মামা বলছে এইটা কি এরকম, এই জন্য আমি এখানে আসতে চাই না, এই সমস্ত আওয়াজ হয়, এগুলো আমাদের কোনো মনের ভুল, আমাদের কোনো সাইকোটিক ডিজার আছে। তখন সে কাকিমা ধমক দেয় তুই চুপ কর, ঠিক আছে? তখন ওখানে বসে পুরো জিনিসটা বলা হয়, এবং ওখানে বলতে বলতে মানে আমি যখন কথাবার্তা বলছি, ঠিক আছে, কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে তখন আমি জিজ্ঞেস করি যে জিনিসটা যে আচ্ছা এই যে মানে কেউ কি জানে যে কেন, মানে ওই দিন কী ঘটেছিল, এক্স্যাক্টলি কী ঘটেছিল, যে এরকম ওই জায়গাটার দেখেই কাকিমা এরকম ছ্যাদ করে উঠেছিল হ্যান ত্যান। তখন বললো ওই তো আমি তো কিছু জানি না এরকম টাইপের যে কী হয়েছিল না হয়েছিল, তবে কিছু একটা সমস্যা হয়েছিল। তো আমি বললাম যে পরবর্তীকালে কি আপনারা কোনো দিন দেখেনি? বলে না আমরা তখন এত ব্যস্ত ছিলাম ওই জায়গাটা আর কিছু দেখা হয়নি ওরকম টাইপের জিনিসপত্রগুলো, ঠিক আছে? তো দেখাটা হয়নি। আমি তখন বললাম যে আচ্ছা তাহলে ওই যে ইসে যে আছে, মানে যে তুলসী মঞ্চ আছে, ওই তুলসী মঞ্চের ভেতরে কী আছে? হ্যাঁ, তখন ছোট কেন ঠাকুরের ব্যাপার সে আবার ওখানে আবার হাত দেয় কেন? হ্যাঁ, ওখানে হাত দেওয়া যাবে না, আমার কেন হাত দেওয়া যাবে না?
আপনি একটু আগে বলছেন ঠাকুর পাকুর এইসবে বিশ্বাস নিতে, তাহলে আপনার সমস্যাটা কোথায় আছে? ঠিক আছে, তখন ঈশাকে বলছে, দেখছিস দিদি কীভাবে কথাবার্তা বলছে, তখন বল তুই চুপ কর, ওটা খোঁড়া হবে। ঠিক আছে, তারপরে আমাকে বললো, তো ঈশে যে বড় মাকে বলে, এই শোন তুই একটা ঈশে নিয়ে আয়, তুই এটি খুরপি নিয়ে আয়। তো তারপরে সে খুরপিটা আনা হলো, খুরপিটা এনে তারপরে সেই খুঁচিয়ে ওখান থেকে তোমার তোলা হলো, মানে যে মাটিগুলো আছে মাটিগুলো আস্তে আস্তে ওখান থেকে তোলা হলো। তুলে আমি ভেবেছিলাম হাড়গোড় বা কিছু একটা সেরকম থাকবে, ওটা অনেকটা খোঁড়া হলো জানো তো, মানে অনেকটা খুঁড়ে। এবার আমি তখন ভাবছি এতটা খুঁড়তে হচ্ছে কেন, তখন বলে এবার তো খুললে হবে না, তুলসী মঞ্চটা ভাঙতে হবে। ঠিক আছে, তো তখন ওখানে একটা লোক ছিল, তার নাম ছিল, মানে স্থানীয় লোক ছিল কার্তিক নামে, তাদেরকে ফোন করে ডাকলো, বলে তুমি শাবল টাবল নিয়ে আসো, এটাকে ভাঙতে হবে। তখন আমাকে বললো, বাবা তুমি একটা কাজ করো, ও যে যে আছে যে বড় যে মামা যে আছে, সে বললো তুমি একটা কাজ করো, তুমি আজকে এখানে খেটে যাও। ঠিক আছে, তো কোনো চাপটাপ নেই, আমরা দাওয়াতে বসে খাবো টাবো, আমরা রোজই দাওয়াতে বসে খাই, ওরকম আবাস টাবাস হয় এরকম। হ্যাঁ কোনো আমি বললো আমার সমস্যা নেই। ঠিক আছে, আমার বাড়িতে যা ছিল আর কি, মানে ওইটা নেহাত কম বলছি না, কিন্তু আমার বাড়িতে যা ছিল তাতে আমার মোটামুটি ততদিন ধাত সহ হয়ে গেছিলো। আর যথারীতি আমরা অল্প কিছু, আমি বললাম এখানে বেশি কিছু খাবো না, আর জানো তো এই ধরনের কেসে না কোনো বাড়ি থেকে খেতে নেই চট করে। এমন কিছু না, আপনি জল দিন শুধু তাতেই হবে। আর আমাকে একটু চানাচুর একটু বিস্কুট টিস্কুট চা করে দিয়েছিল, আমি সেটা খেয়েছিলাম। খাওয়ার পরে তারপরে হলো গিয়ে যে সে কার্তিক লোকজন নিয়ে এলো, সে এরকম শাবলটা দিয়ে ভাঙলো। এবার যখন ভাঙছে তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা তুলসী মঞ্চ, লাল তুলসী মঞ্চ ছিল। এবার যখন শাবল দিয়ে মেরে আর হাতে দিয়ে মেরে ভাঙছে, তো যখন ভেঙে গেল তখন দেখলাম একটা ছোট্ট মানে কীরকম, ধরো এইটুকু একটা তুলসী মঞ্চ আছে এরকম, এবার ধরো তার উপরে পরবর্তীকালে আরও লেয়ার তৈরি করে জিনিসটাকে এত বড় করা হয়েছে। ঠিক আছে, এবার ওই লেয়ারটা ভাঙতে যখন হয়েছে তখন আসল তুলসী মঞ্চটা বেরিয়েছে, এটা নিচে, মানে ওটাকে বড় করা হয়েছিল, বুঝতে পারলে তো? ওই যে তুলসী মঞ্চ আছে তখন ওই ওপরে মাটি বাটিতে সব সরিয়ে ফেলা হলো। আমি তখন দেখলাম যে একটা তোমার হলো যে মানে তোমার হলো কি ঠিক শান বাঁধানো বলে না, একটু শানবাদের ছোট্ট ইটের একটা তুলসী মঞ্চ, তার উপরে বাকি লেয়ারগুলো তৈরি হয়েছে। মানে তুমি দেখে বুঝতে পারবে যে এই ইটগুলো কোন ইট বলো তো, আমি তোমাকে বলছি সরু ইট হয় আগের দিকে, মনে আছে? তার উপরে মোটা ইট দিয়ে তৈরি। তো আমরা তখন বুঝতে পারলাম যে এটা কিন্তু দুটো আলাদা পিরিয়ডের সময় তৈরি করা। ঠিক আছে, তখন আমি বললাম যে এইটার ব্যাপারে তোমরা কেউ জানো, যে এই যে তুলসী মঞ্চটার ব্যাপারে? তখন বল না এটার ব্যাপারে তো, হ্যাঁ এটা কিন্তু আমার বিয়ের আগে অবধি এটা ছিল, আমি বিয়ে হওয়ার পরে তারপরে ছোটো কাকা আর ছোটো কাকা মিলে তুলসী মঞ্চটাকে বড় করেছে। তখন আমাকে সে যে বললো যে তখন মানে তখন আর কি হয়নি, মানে মাসি হয়নি, তখন আমাকে যে বড় মামা আছে সে বললো, জানো তো এই জায়গাটা আমার একটু খটকা হয়েছিল, যে এত নাস্তিক একজন মহিলা সে হঠাৎ করে তুলসী মঞ্চ কেন রিনোভেশন করতে হবে, আমি সেটা বুঝতে পারলাম না। যে সে তো আমাদের কোনো পুজো আর্চা হ্যান ত্যান কোনো পুজো পার্বণেই থাকতো না, মানে দাদু যেসব বললাম বাড়ির আচারগুলো তার খুব এগেনস্টে ছিল জিনিসটা। তো আমি তখন বললাম যে আচ্ছা তাহলে এটা অরিজিনাল লেয়ারটা, বলে হ্যাঁ এটাই অরিজিনাল লেয়ার। হ্যাঁ, তো ওটা প্রথমে বলেনি, ভাঙার পরে ওরা বললো হ্যাঁ এটা ওরা, তা আমাকে আগেই বলতে পারতো যে এর ওপরে আছে। তা তো খুলে তারপরে আমি বললাম যে এটাকে খোঁড়ো, ওপরে মাটি তো অনেকটা ফেলে দেওয়া হয়েছে, মানে ধরো এতটা মাটি ছিল তার উপরে, মানে অরিজিনালটার ওপরে। তারপরে ওটাকে খোঁড়া হলো, খুঁড়ে ভেতর থেকে একটা প্রায় মানে নষ্ট হয়ে গেছে এরকম একটা লাল একটা কাপড় বেরোলো। ঠিক আছে, তো সে কাপড়টা আমরা খুলে না একটা ছোট্ট একটা জিনিস বেরোলো। হ্যাঁ, মানে যেটা দেখে আমি শকড হয়ে গেলাম, মানে আনএক্সপেক্টেড জিনিস। ওটা কোনো বডি পার্টস, কোনো হাড় গোড় কিচ্ছু ছিল না, একটা অদ্ভুত দেখতে একটা শেকড় ছিল। আচ্ছা, হ্যাঁ, অদ্ভুত দেখতে একটু প্যাচ মারা একটা এরকম শেকড় ছিল, লাফিং বুদ্ধা টাইপের যেরকম দেখতে হয় সেরকম একটা ছোটো ছোটো শেকড় ছিল। ঠিক আছে, এই শেকড়টা আমি ভাবছি কী জিনিস, আমি তো হাতে নেবে, আমি তখন হ্যাঁ দাও, জিনিসটা নিলাম, নিয়ে এবং শেকড়টা মানে কীরকম শেকড় বলো তো, যে একটু যে কাঠ যেটা আছে, যে কাঠটা সেটা আমার খুব চেনা লাগছে, যে এই কাঠটা কোথায় দেখেছি মনে করতে কোথায় দেখেছি হঠাৎ করে। তখন দুম করে আমার মনে পড়লো যে আমার বাড়িতে আমি একবার স্বপ্নাদেশ পেয়েছিলাম। ঠিক আছে, যে নীল গণেশের যে তুই আমাকে প্রতিষ্ঠা কর। তো সেখানে আমি আমাদের যে সোদপুরে যে একটা ঘাট আছে তোমার হলে গিয়ে যেটাকে সৎসঙ্গ ঘাট বলে, সৎসঙ্গ ঘাটের পাশে একটা কালী মন্দির আছে যেখানে আমি যাই এখনও। ঠিক আছে, তো ওখানে মাকে আমি গিয়ে একবার করে দর্শন করে আসি। তো সেইখানে যখন স্বপ্নাদেশ পেয়েছিলাম, তো তার বাইরে একটা আকন্দ গাছ ছিল। সেই আকন্দ গাছ যে আছে, সেই আকন্দ গাছের একটা ডাল আমি খুব মানে বলেছিলাম তাকে, এটা হয় জানো তো, আমি জানি না এখানে আমি বলছি কেউ বিশ্বাস করবে কি না। হ্যাঁ, তুমি যদি সত্যিকারে তুমি একটু দৈব আশীর্বাদ বা শক্তি বলতে যা বোঝায়, প্রকৃতি যা বোঝায়, তার একটুখানি আশীর্বাদ তুমি লাভ করেছো কি না এটা তুমি বুঝতে পারবে যদি প্রকৃতি তোমার সাথে কমিউনিকেট করে। মানে এখন আমি যে বাড়িতে আছে, বাড়িতে আমার
নারায়ণ আছেন, ঠিক আছে, শ্রীকৃষ্ণের মূর্তি আছে। আমি আজও যখন তোমার কাছে এসেছি আমি তার পুজো করে এসেছি। যখন পুজো করে এসেছি আমাদের বাড়িতে তুলসী গাছ আছে, সেই তুলসী গাছের কাছে আমার পাতা ছিঁড়তে হয় না। তো যে কাছে গিয়ে তাকে যদি বলি যে মা আমাকে একটা পাতা দাও, এরকম হাত পাতলে একটা পাতা একটু লুজ হয়ে ঝুলে পড়ে, সেই পাতাটাকে অল্প একটু টানলে হাতের মধ্যে চলে আসে। স্ট্রেঞ্জ না জিনিসটা, অদ্ভুত না? বললে হয় এরকম। এবার জানি না এটা কি কোনো মানুষ কি বিশ্বাস করবেন কি না, কিন্তু আজ তো প্রায় অনেক বছর হয়ে গেল যে আমি এইভাবেই রোজ মানে ভগবানের সেবা করে আসছি, ঠিক আছে, তার পায়ে তুলসী দিয়ে আসছি আমি। তো এরকমভাবেই আমি যখন সেখানে গেছিলাম, সেখানে গিয়ে না একটা মোটা ডাল ছিল আকন্দ গাছের। তো আমাকে হঠাৎ করে কেন জানি আমার মনে হয়েছে ওই ডালটাই, মানে ওই ডালটা থেকে আমার কাজ হবে। বিশ্বাস করুন শান্তিদ্বীপের ডালটা ধরে একটু টেনেছি গোড়া থেকে, মানে আকন্দ গাছ কীভাবে ওঠে জানো তো, যে মূল হয়, মূল থেকে 3-4টা শাখা এইভাবে ওপর দিকে ওঠে, দেখবে তুমি, তারপর তারা ওপর দিকে ফলা হয়। তো একটা শাখা ছিল যেখানে একটাই মানে খুব বেশি ফলাও ছিল না, একটা মোটা শাখা এভাবে উঠেছিল, তার উপরে তার মানে একটাই ডালে বিভিন্ন রকম ব্রাঞ্চ ছিল আর কি, খুব বেশি ছিল না সেই জিনিসটা। তো আমি ওটাকে যখন ধরলাম, ধরে আমি একটু টানলাম, খুব আশ্চর্য বলছি শান্তি, মানে আকন্দ গাছ তুমি কোনদিন টেনে দেখবে, চট করে আকন্দ গাছ তুমি মোচড়েও দেখবে, চট করে ভাঙতে পারবে না। দেখবে তুমি যদি ভাঙতে যাও, যে তোমার সরু যে সবুজ যে তোমার ডগাগুলো আছে, ওটা ভাঙলে সরু সরু একটা কষ বেরোয়, ঠিক আছে, ওটাকে বৃক্ষ ক্ষীর বলে। ওই যে জিনিসটা আছে ওটা অ্যাকচুয়ালি কিন্তু উপবিষ, জানো কি এটা? আচ্ছা, উপবিষ মানে হলে গিয়ে ভেষজে ওটার কাজও আছে। মানে ওটা কীরকম বলো যে সাপের বিষ যেরকম হয় ওটা সেরকম। তুমি যে অনেক সময় ধুতরা ফুল শুনেছো, ধুতরা ফুল অনেক সময় ভাগের মধ্যে মিলিয়ে দিয়ে একদম ঠিকমতো করে এরকম ধুতরা ফল বা ধুতরা ফুল, ওরকম আকন্দ গাছের যে রস আছে সেটা যদি তুমি, ওটা কী বলো তো, ওটা হলে কি একটা তোমার মানে টক্সিন মতো কাজ করে, সাংঘাতিক রকম একটা টক্সিন, মানে সেটা হলে কি তোমার বডিতে খিচুনি এই ধরনের জিনিসপত্র নিয়ে আসবে, ঠিক আছে, খুব অল্প অল্প ধরনের। এবং এই আকন্দ গাছের পাশেই আরেকটা গাছ জন্মায়, যে হলে গিয়ে ওই যে গাছটা থেকে যে টক্সিনটা বেরোয় তার প্রতিষেধক। এটা আমি বলবো না, এটা আমি দর্শকের উপর ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, দর্শকরা তো অনেক কিছু জানেন, ঠিক আছে, তো তারাও তো অনেক দিন ধরে দেখছেন, তো তারা বলবেন এই জায়গাতে, তারা পার্টিসিপেট করবেন, যে আমরাও তো তাহলে বুঝবো যে তারা কতটা পডকাস্ট দেখছেন এরকম টাইপের। এবং আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলছি, আমি যখন সান্দাকফুতে গেছিলাম, সান্দাকফুতে গিয়ে ওইখানে তোমার উলফস বেন বা অ্যাকোনাইট নামে একটা গাছ হয়, ঠিক আছে, তো সেটা কিন্তু খুব স্ট্রং বিষ, ঠিক আছে। সান্দাকফুতে একটা মার্ডারের ঘটনা ঘটেছিল অনেক দিন আগে, সো সেই মার্ডার ইনসিডেন্টে আমি মানে ওই স্পটে আমি ছিলাম, ঠিক আছে, প্রথমবার যখন সান্দাকফুতে আমি গেছিলাম, ঠিক আছে। তো সেখানে পরবর্তীকালে ফরেন্সিকে পাওয়া গেছিলো যে এক এক ব্যক্তির চায়ের মধ্যে মানে ওখানে একটা হয়েছিল, বুঝতে পারলো তো, একটা খুব বড় গেস্টের দ্বারা, খুব ডিটেলে আমি যাচ্ছি না এখন এই জিনিসটাতে, কিন্তু শুধু বলি যে ওইখানে অ্যাকোনাইট গাছ যে আছে, সেই অ্যাকোনাইট গাছের কিছু একটা জিনিস পাতা বা ফুল যে আছে, সেই ফুল থেকে একটা স্পেসিফিক বিষ পাওয়া যায়, রেডিলি পাওয়া যায়। মানে তুমি ফুলটা তুলবে, ফুলটাকে তুমি থেতো করবে, বা তুমি চায়ের সাথে যেরকম অপরাজিতা ফুল হয় না, দেখো অপরাজিতা ফুলের চা হয় জানো তো, সেরকম জাস্ট তুমি ওইটারই চা তৈরি করবে, একটু বেশি কনসেন্ট্রেশনে করলে তোমার ডাইরেক্ট হার্ট ব্লকেজ হবে, মানে মেরে দেয় তোমার একদম ডাইরেক্টলি, হার্ট অ্যাটাক করে মেরে দেয় অ্যাকোনাইট। অ্যাকোনাইট যে আছে ওটাকে উলফস বেনও বলে। কিন্তু কি আশ্চর্য জানো শান্তদ্বীপ, যে অ্যাকোনাইট যে গাছ আছে তার যে প্রতিষেধক, সেই গাছটা ঠিক তার পাশেই জন্মায়, ঠিক আছে। নেচারে খুব বলে কি অদ্ভুত জিনিস, যে তোমার বিষ যে গাছটাতে হবে তার পাশে ঠিক প্রতিষেধকটাও জন্মাবে, ঠিক আছে। এবং এই ভেষজ গুণগুলো তুমি যখনই কোনো রকমের কোনো এই তন্ত্রের রাস্তায় হাঁটতে গেলে তোমাকে আয়ুর্বেদ জানতেই হবে, ঠিক আছে। আয়ুর্বেদে এই জিনিসগুলো তোমাকে বেদাঙ্গ যেগুলো আছে সেই সমস্তগুলো জানতে হবে, তো সেইগুলো আলাদা ডিসকাশন হয়ে যাবে। কিন্তু ব্যাপার হলে গিয়ে যে আমি যখন গাছটাতে হাত দিলাম না ওইটাতে, তো আমি যখন হালকা করে টানলাম, গাছটা যে মূল আছে, মূল থেকে খচাত করে ভেঙে পুরো আমার ডালে, হাতের মধ্যে পুরো ডালটা চলে এলো। আমি নিজে ঘাবড়ে গেছি, আমি ভেবেছি জোরে টান মারতে হবে, ঠিক আছে, ফটাস করে হাতের মধ্যে ভেঙে চলে এসছে। তারপরে সেই গাছ আছে, সেই গাছকে আমি শোধন করলাম, গঙ্গা জলে তার পুজো করলাম, ছাঁটলাম, সেটা যে মেন যে কাণ্ডটা যেটা দিয়ে হবে সেটা দিয়ে আমি করলাম, করার পরে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে গিয়ে আমি কোনোদিন মানে উড ক্রাফটিং যে বলে সেটা করতে শিখিনি, কিন্তু এটা হয়তো তারই লীলা যে আমার হাত থেকে কিন্তু এক ছোটো পার্ট যে আছে সেই ছোটো পার্ট কেটে নিয়ে আমি সেখান থেকে কিন্তু গণেশ তৈরি করেছিলাম। আজও সে মানে সেই গণেশ কিন্তু আমার বাড়িতে পূজিত হন, ঠিক আছে। তো বাবাকে আমি তোমার হলে গিয়ে যে নীল যে আছে, ন্যাচারাল যে নীল হয়, সেই নীলে চুবি রেখেছিলাম, ঠিক আছে। তো বাবা একদিন পূর্ণিমার যে দিন সকাল হবে সেই সকালে বাবা রং ধারণ করে নীল রং ধারণ করলেন, আমি তাকে স্থাপন করলাম, করে তারপরে গুরু মহারাজ শিখিয়ে দিয়েছিলেন কীভাবে পুজো করতে হবে সেই পদ্ধতিতে। তো আমি তাকে আজও বাবা আমার বাড়িতে পূজিত হন, নীল গণেশ আমার বাড়িতে পূজিত হন, ঠিক আছে। নীল গণেশ নিয়ে যদি কেউ অন্য কিছু জানতে চায় তাহলে আর ডিটেলে পরে নয় বলা যাবে, যদি শ্রোতাদের বা তোমার যদি সেরকম এইটার ব্যাপারে জানার ইচ্ছা থাকে। তো আমি ছাট করে দেখেই প্রথমে বুঝতে পারলাম যে এটা হলো আকন্দ কাঠ,
ঠিক আছে, তাই আকন্দ কাঠও ঠিক না, এটা হলো ঠিক আকন্দ বা কাঠ বলতে যেটা বোঝায় সেটা না। কারণ আমি পরবর্তীকালে একটা তখন আমার দেখে একটা সন্দেহ হয়েছিল, আমি তখন বললাম যে এটা একটু রাখুন তো, রেখে আমি তো বন্ধু চত আমার সাথে একটু, তখন আমি একটা জিনিস দেখেছিলাম, মনে আছে ওদের যে পিছনের যে ঘর মানে যে বেরোনোর জায়গাটা আছে যেখানে পুকুরটা আছে, ওই পুকুর পিছনে যে ঘাটটা বলেছিলাম না যে বাথরুমটা যেখানে, ওখান থেকে বেরিয়ে না ওখানে অনেকগুলো আকন্দ গাছের ঝোপ আছে। একটা ইয়ং আকন্দ ছিল। তখন আমি গাছটায় গিয়ে একটু প্রণাম করে বললাম যে এরকম যে মাগো আমার একটু কাজে লাগবে, আমাকে তোমাকে একটু উপড়াতে হবে বলে একটু নমস্কার করে পায়ে এরকম করে গুরু আশীর্বাদ নিয়ে আমি তখন বললাম যে চল তো এটা টানি এটাকে। তো টেনে মানে আমরা মানে কিছুটা, ও বললো টেনে তুলবি কেন, আমি কোদাল টানছি, পাশ থেকে ছেঁচে তো মূলটা লাগবে তো কিছুটা, তাহলে দেখলেই তো বুঝতে পারবি। তো আমরা তখন গাছটাকে পুরো টানলাম না, একটু খুঁড়ে পাশ থেকে একটু গর্ত করলাম যেখান থেকে মূলটা যতটা পাওয়া যায়। তো ওই মূলটা আমরা একটুখানি বলে দিলাম যে এরকম মাগো মূলটা একটু কাটছি, এরকম আমাদের ক্ষমা করে একটু কাজে লাগবে বলে কেটে জিনিসটা নিয়ে এসে আমরা এখন জল ভালো করে ধুয়ে আমি তখন বললাম যে এই যে মূলটা যে আছে এই মূলটা কিন্তু তুই রাখ আপাতত, ঠিক আছে। আমি বললাম যে আমি এখন না, আমি 15 দিন ঠিক পরে আসবো, ঠিক 15 দিন পরে আসবো, এই যে মূলটা আছে। আমি বললাম এই আর বললো যে এইটা যে পেয়েছি এটা কী করবো, বললো এটা তোমরা কোথাও রাখো, ঠিক আছে। কারণ তখন আমার মনে হচ্ছিল যে ঘটনা ওটা পাওয়ার সাথে সাথেই মনে হয়েছিল, কারণ দেখো আমি এক্সপেক্ট করেছিলাম যে কিছু হাড়গোড় ও বডি পার্ট পাবো, পাইনি, ঠিক আছে। আমি একটা অদ্ভুত দেখতে একটা মূল পেয়েছিলাম যে লাফিং বুদ্ধা বসে থাকে সেরকম দেখতে ছিল। তো আমার তখন মনে হয়েছিল ওটা দেখা মাত্র আমার প্রথম মনে হলো যে কোনো ভুতুরে কেস না, এখানে দৈব কেস আছে, একদম গ্যারান্টিড। আমার মনে হলো যে কিছু একটা দৈব, মানে একটা অদ্ভুত শেপ ছিল না জিনিসটার। তো আমি তো তখন খুব ক্লিয়ার কাট তো বুঝতে পারিনি। আমি তখন বললাম যে ঠিক আছে তুমি আর কি তোমরা এটা রাখো, আমি আবার পরে আসবো এই জিনিসটাতে 15 দিন পরে। তো কাজকর্ম ছিল হ্যান, তখন আমাকে বন্ধু বলে কী রে তুই আসবি বলেছিলি আসলি না, তখন 15 দিন পেরিয়ে গিয়ে মাসখানেক মতো হয়ে গেছে। তাই বললো হ্যাঁ তাই তো ভুলে গেছি। তো আমি তখন গেছি ওই জায়গাটাতে, ততদিনের বাড়িতে ঝামেলা টামেলা চলছে, আর ওরা না এই ব্যাপারটা খুব পাবলিক করতো না, ঠিক আছে, আর তাই জন্য কিছু বলেও নি। তো যথারীতি তারপরে গেলাম, মাসখানেক পরে গেলাম। তো গিয়ে তখন আমি বললাম কি ওই যে উমুলটা কোথায়, তখন ওই ইসে আনলো, ওই মাসি আনলো, এনে আমাকে দেখালো এই দেখো। তবে যখন পাশাপাশি রাখলাম দেখলাম ইয়েস দেয়ার আর সিমিলারিটিস, ঠিক আছে। যেই এরকম টাইপের হলো সিমিলারিটি যখন হলো, তখন না হঠাৎ করে আমি জানি না কী হলো, যে আমি একটু তখন চোখ বুঝে আমি বুঝতে চেষ্টা করলাম যে কী ব্যাপার, গুরু মহারাজকে একটু ডাকলাম যে কী ব্যাপার এরকম টাইপের। তো তখন তিনি আমাকে এরকম ইশারা ইঙ্গিতে বললেন যে তুই বাড়ি যা, আমি তোকে বলবো, তুই বাড়ি যা আমি তোকে বলবো, ঠিক আছে। আমি তখন বললাম যে এই যে দুটো আছে আমি নিয়ে যাচ্ছি, আমি তখন জিজ্ঞেস করলাম আমাকে যে আমি নিয়ে যাবো কি, তখন গুরু মহারাজ বললেন নিয়ে যা, মানে ইশারাতে বললেন নিয়ে যা টিকিট। আমি তখন বললাম ঠিক আছে এই দুটো যে আছে আমি এরকম নিয়ে যাচ্ছি। তখন আমাকে বললো ওটা যেটা আছে যেটা পেয়েছি ওখান থেকে বললো ওটা রেখে যা। তো আমি তখন ওকে বললাম যে এটা আপনি যত্ন করে রাখুন, ঠিক আছে, আমি এই যে মূলটা আছে এই মূলটা মানে আমি এটা নিয়ে যাচ্ছি। তখন গুরু মহারাজ তারপরে বললেন যে এটা না নিয়ে গেলেও হয়, নিয়ে যেতে পারিস, না নিয়ে যেতে পারিস, ঠিক তা নিয়ে চল তুই। আমি তখন গেলাম বাড়িতে। সেদিন কিছু না, পরের দিন যখন সকালবেলা আমি যখন পুজো দিচ্ছি, ঠিক আছে, আমার যখন গণেশ পুজো দিচ্ছি তার যখন করতে গিয়ে হঠাৎ করে মানে ঠিক আমি না যেখানে ধরো আমার যে আসনটা আছে, আসনের যে ড্রয়ার আছে, ড্রয়ারে এবার দেখো আকন্দ তো ভালো কাঠ, তো সেখানে ড্রয়ারের মধ্যে আমার মূলটা রাখা ছিল, বুঝতে পারলে তো। যখন পুজো দিচ্ছি হঠাৎ করে দেখলাম যখনই পুজো দিতে হয় প্রথমে তো গুরু বন্দনা করতে হয়। তুমি যদি কখনো যে কোনো জায়গায় যাও, তুমি যে আদ্যাপীঠেও যাও তাহলে দেখবে আগে শ্রীরামকৃষ্ণতে বসে আছেন, তারপরে মা বসে আছেন, তারপরে ওপরে দেখবেন হরি বসে আছেন। তো গুরু ছাড়া তো স্টার্ট হয় না, তো গুরু প্রণাম করেই তোমার হলে গিয়ে দেবতা প্রণাম স্টার্ট হবে। তো আমি যখন গুরুকে প্রণাম করলাম তখন গুরু হঠাৎ করে আমাকে বললেন যে ইশারাতে বললেন ড্রয়ারের ভিতর থেকে বার কর মূলটাকে। তার মূলটাকে ড্রয়ারের ভিতর থেকে বার করলাম, ঠিক আছে। তো বার যেই করেছি সাথে সাথে আমি দেখো শান্তিটিপে ধরে আছি, আমার সামনে হলে গিয়ে গণেশ বাবা বসে আছেন, ঠিক আছে। তো গুরু তখন আমি চোখ বুঝেছি, তো গুরু আমাকে বলছে এরকম করে বলছে, দেখো যে প্রথমে বুঝতে পারিনি, তারপরে আমি কী হলো তখন আমাকে ইশারা বুঝিয়ে দিলেন যে গণেশ। আমার তো মাথায় হাত, কি কেসটা হলো বুঝতে পারলে, বুঝলে না। আমি যে আকন্দ যে মূলটা আমি নতুন কেটে এনেছি, এটা 15 দিন যেটা আমি নিয়ে এলাম, অরিজিনালটা তোদের ওখানে রয়ে গেছে যেটা পেয়েছিল, সেটা যখন আমি দেখলাম, দেখার পরে ওই যে মূলটা যে আমাকে দিল ওই জিনিসটা গুরু মহারাজ আমাকে ইশারা ইঙ্গিতে বলে দিলেন যে এরকম দুটো মূল দেখি, মানে গণেশ, ঠিক আছে। এমন বললো গণেশ মানে তখন আমার মনে বললো ওরে বাপরে বাপ, মানে আমি ওদের বাড়ি থেকে যেটা পেয়েছিলাম সেটা গণেশ, ঠিক আছে। সাথে সাথে আমি বুঝতে পারলাম যে এ তো এমনি বের করা যাবে না। আমি গেলাম
তোমারও দৌড়ে হলো প্রথম বাজারে গেলাম, ঠিক আছে। আমি ওকে বললাম যে ইমিডিয়েটলি যে আছে আমি এই দিন যাবো, এই পূর্ণিমা আছে, এই পূর্ণিমা না, অমাবস্যা আছে, অমাবস্যার দিন আমি যাবো এই ধরনের। গুরু মহারাজ তখন আমি তখন একটু বসলাম, একটু ধারে বসলাম, তিনি আমি ডিটেলে বললেন কী ব্যাপার, কী না কি এরকম টাইপের। তো আমি সাথে সাথে গেলাম, আমি যখন বলবো তখন বুঝতে পারবে। তাড়াতাড়ি গেলাম, আমি তখন বললাম যে এই দিন এরকম, তার 3 দিন পরে ছিল অমাবস্যা। আমি গেলাম সেদিন, যে বললাম যে ওই দিন থাকতেই হবে, আমি জানি না কে কী থাকবে, ওই দিন থাকতেই হবে। আমি ছুটি দিলাম, আমার যে অফিস ছিল সেখান থেকে। আমাকে বলে ইমিডিয়েটলি কাজটা করতে হবে। আমি গেলাম বাজারে গিয়ে, আমি 3টি জিনিস কিনলাম। প্রথম হলো কি রক্তকরবী ফুল কিনলাম, ঠিক আছে। রক্তকরবী ফুল কিনলাম, তার সাথে হলো গিয়ে একটা হলুদ গুঁড়োর প্যাকেট কিনলাম, বুঝতে পারলে। সিঁদুর কিনলাম, সিঁদুর কিনে নিয়ে আমি দৌড় মারলাম বলে কি হালি শহরে। কেন এই জিনিসগুলো বলছি একটু পরে বুঝতে পারবে। গেলাম, যার পরে আমি বললাম যে এটা তখন হলো 12টা মানে দুপুরবেলা হয়ে যাবে, তার আগে আমি তখন তাড়াতাড়ি গিয়ে বললাম যে কোথায় নিয়ে আসো। নিয়ে এসে আমি তখন বললাম যে স্নান করান এনাকে, ঠিক আছে, ঠাকুর ঘরে নিয়ে চলুন। ঠাকুর ঘরে নিয়ে বলি কেন, কী হয়েছে? স্নান করান না। স্নান করালো, স্নান করার পরে তারপরে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে তাকে ঠাকুরের আসনে রাখা হলো, আসনে রেখে তারপরে হলে গিয়ে তার বাবাকে আমরা দিলাম, মানে হলে গিয়ে যে রক্তকরবী ফুল আছে রক্তকরবী ফুল দিলাম। প্রথমে যে বাবার যেরকম মানে নর্মাল যে গণেশের ধ্যান মন্ত্র আছে আমি সেটা করলাম। করার পরে আমি সেখানে গণেশের প্রণাম মন্ত্র সেটা করার পরে স্তুতি আছে দ্বাদশ নাম সেটা করলাম। করে তারপরে হলো গিয়ে প্রদীপ জ্বালানো হলো তাকে হলো গিয়ে। আর এইখানে আমি একটা জিনিস বলে দিতে চাই, যেটা আমি শিখেছি, সেটা হলো গিয়ে এটা সবার জন্যই, যারা বাড়িতে পুজো করতে চান, অভিষেক হলো গিয়ে পুজো। যে কোনো জল দিয়ে যদি অভিষেক করেন, অভিষেক তো পঞ্চতত্ত্ব দিয়ে করা যায়, অভিষেকটাই পুজো। মানে যতক্ষণ আপনি কোনো বাড়িতে মূর্তি আছে, যদি আপনি তাকে রোজ অভিষেক না করেন, তাহলে আমি যতদূর জানি সেই অনুযায়ী, মানে আমি গুরু মহারাজের কাছে যতটা শিখেছি সে অনুযায়ী কিন্তু পুজোটা অসম্পূর্ণ থেকে যায়। অভিষেকটা মাস্ট, যে কোনো ঠাকুর তার যে ফুল দিয়ে বলুন বা জল দিয়ে বলুন, অভিষেক কিন্তু করতে হবে, ঠিক। অভিষেক মানে হলে কি তাকে স্নান করানো, ঠিক আছে। তো যথারীতি আমি জল দিয়ে বাবার মানে অভিষেক করালাম, ঠিক আছে। তো তারপরে মধু ছিল, মধু নিয়ে গেছিলাম, সেটা দিয়ে করলাম, ঠিক আছে। করার পরে তারপরে যে চিনি আছে চিনিটা দিলাম, চিনি দেওয়ার পর তারপরে যে দই আছে সেই দইটা দিলাম, ঠিক আছে। তো দই দেওয়ার পরে যে আর তোমার যে ঘি আছে সেগুলো দিয়ে আমি সব অভিষেক করলাম। করার পরে তারপরে আমি তখন যে গণেশের যা কিছু যেটা আমি জানি আর কি, আমি যতটা আমি শিখেছি ততটা আমি করলাম। করার পরে তো আমি যে যখন বলছি আর কি, তখন আমি তোমার রক্তকরবী ফুল দিলাম। দেওয়ার পরে বাবাকে হলুদ দিয়ে অভিষেক করালাম, হলুদ গুঁড়ো যে আছে হলুদ গুঁড়ো তার চারপাশে পায়ের চরণে দিলাম এরকম। তারপরে সিঁদুর এনেছিলাম, ওই সিঁদুরটা এরকম ভগবানের একবার পায়ে, ওদের ওখানে যে মানে একটা ছোটো একটা কালী মূর্তি ছিল তার পায়ে ঠেকিয়ে আমি সেই সিঁদুর দিয়ে বাবাকে ভালো করে অভিষেক করলাম। জল দিয়ে আগে করেছিলাম, তার অভিষেক করালাম। করার পরে হাত জোর করে এরকম করে ক্ষমা চাইলাম এরকম। বাবা মানে আমরা তো জানি না এখানে কী হয়েছিল না হয়েছিল, যে এবার আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই, তোমাকে এরকম অনুমতি দাও, হ্যান দাও ধ্যান দাও, এরকম করলাম। করে একটু ধ্যান করার চেষ্টা করলাম, মানে যে গণেশের যে ধ্যান আছে নর্মাল যেটা বাবার, সেখানে মোটামুটি একটা আমি আশীর্বাদ মতো পেলাম, ঠিক আছে। আমি বাবাকে নিয়ে এলাম, নিয়ে যেয়ে একদম মাথায় ধরে বললাম তুই স্কুটিতে চল, ইমিডিয়েটলি চল তুই ঘাটে গেলাম। আমরা ঘাটে গিয়ে বাবাকে একদম সসম্মানে আমি নামলাম ঘাটের মধ্যে, নেমে ওই যে ডুব দিলাম আমি বাবাকে নিয়ে, এরকম উঠলাম, যে আমি মাথায় ধরে গেছিলাম, ডুব দিলাম, উঠলাম। একটা মূল সে ভাসবে তো খুঁজে পেলাম না, আর মেরে গেল। এবার যখন উঠলাম, ওঠার পরে আমাকে তখন বন্ধু বললো কী ছিল, তখন আমি বললাম চল বাড়িতে গিয়ে বলছি। এবার খেলা তো শুরু হবে আসল। ও বললো কী ছিল বল না। আমি তখন বললাম উচ্ছিষ্ট গণেশ। হালি শহরের পুরনো বাড়িতে প্রেতের ঘটনার এটি ছিল সেকেন্ড পার্ট। আপনারা বারবারই ভাবছেন যে এটা এরকম একটা পার্ট দুটো পার্টে কেন বেরোচ্ছে, কারণ আমি শুরুতেই বলেছিলাম এটা কনক্লুশন, বাট আমি তো পুরো স্টোরিটা জানি না, পুরো ঘটনাটা জানি না, তাই হয়তো আমি ভুলে বলে দিয়েছিলাম। এটা সেকেন্ড পার্ট, এর থার্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে, কারণ এর পর কী হয়েছিল আর কী মানে ব্যাক স্টোরি কী, আসল প্লট, যদি আমি এটাকে সিনেমার মতোই ধরি, আসল প্লট কিন্তু থার্ড পার্টেই খুলবে। তো অপেক্ষা করুন, আমরা খুবই তাড়াতাড়ি থার্ড পার্টও আনবো। তো ততদিন একটু অপেক্ষা করতে হবে, কিছু মনে করবেন না আমরা এরকম বারবার পার্টে আনছি। পারিজাত আবারও আসবে এই ঘটনাটি কমপ্লিট করতে। আর সাথে থাকুন, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায় হরর মাইন্ডসে। থ্যাংক ইউ।